আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট ভাই এবং আপুরা, তোমাদের সবাইকে আজকের একটি প্রিমিয়াম ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে রাজশাহী ক্যাডেট কলেজে আসা যে টেস্ট প্রশ্নটা আছে সেটা তোমাদেরকে 1 নং থেকে শুরু করে একদম 9 নং পর্যন্ত পুরাই অর্ডার করে দেবো। একদম 1 নং এ আছে কি উইথ ক্লোজ আছে, তারপরে 2 নং এ কি আছে সাবস্টিটিউশন টেবল আছে, তাই না? এরপরে তোমার সাবস্টিটিউশন টেবল, রাইট ফর্মস অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, তারপর হচ্ছে ট্যাগ কোয়েশ্চন, সাফিক্স, প্রিফিক্স, প্রিপোজিশনস, কানেক্টরস, পাংচুয়েশন, একদম 1 নং থেকে 9 নং পর্যন্ত যা আছে ভাইয়া একদম পুরাই ওয়াটার করে দেবো। ভাইয়া তোমরা জানো ভাইয়া হচ্ছে একটা ডায়লগ দেয়, সেটা হচ্ছে কি ওয়াটার। ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ আমি একদম 1 নং থেকে শুরু করে 1 নং থেকে শুরু করে একদম 9 নং পর্যন্ত পুরা একদম যা যা লাগে একদম ওইভাবে পড়াই দেব, যাতে করে আমার ছোট্ট ভাইয়াটার আমার ছোট্ট আপুটার কোনো প্রবলেমই না হয়। এই যে দেখো রাজশাহী বোর্ড, রাজশাহী ক্যাডেট কলেজের এটা প্রশ্ন। তোমরা অনেকেই বলো যে ভাইয়া ক্যাডেট কলেজের প্রশ্নগুলো যদি আমাদের সলভ করে দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। এই যে দেখো রাজশাহী ক্যাডেট কলেজ রাজশাহী, একদম 60 মার্কসের একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন বা ক্লাস হচ্ছে আজকে এই ক্লাসে পেয়ে যাবা। কথা বুঝছো? আচ্ছা, এখন ক্লাসের শুরুতে হচ্ছে আমার ছোট ভাইয়াটা আমার ছোট আপুটার সাথে একটু পরিচিত হয়ে নেই। তোমরা বাংলাদেশের কোন স্কুল থেকে তোমাদের বোর্ড পরীক্ষা দিবা সেটা একটু কষ্ট করে ভাইয়াকে কমেন্ট বক্সে জানাই দিও। ভাইয়া আমি এই স্কুল থেকে আমি বোর্ড পরীক্ষা দিব। আমি আমারটা আগে বলি, আমার এসএসসি পরীক্ষা দিয়েছিলাম ময়মনসিংহ এর লালখান উচ্চ বিদ্যালয়। তোমরা যারা চিনবা না হয়তো, একদম গ্রামের একটা স্কুল লালখান উচ্চ বিদ্যালয়, সেখান থেকে যে আমি আমার বোর্ড পরীক্ষা দিয়েছিলাম। সো এইটাই তো। আর তোমরা বাংলাদেশের কোন স্কুল থেকে বোর্ড পরীক্ষা দিবা সেটা একটু কমেন্ট বক্সে জানাও যে ভাই আমি স্কুল থেকে জানাবো পরীক্ষা দিব। আর যদি সম্ভব হয় তোমার ভাইয়াকে তোমার নামটা বলবা, তাহলে তুমি একটু বইলো যে ভাইয়া আপনার ছোট ভাইয়াটার নাম হচ্ছে ওইটা, আপনার ছোট আপুটার নাম হচ্ছে এটা। সো একটা কাজ করো, তোমার নামটা পাশাপাশি তুমি কোন স্কুল থেকে বোর্ড পরীক্ষা দিবা সেটা একটু কমেন্ট বক্সে জানাই দাও। আমি দেখতে চাই আমার ভাইয়া আপুটা কোন জায়গা থেকে, কোন জেলা থেকে, কোন স্কুল থেকে সে বোর্ড পরীক্ষা দিবে। সো আর ইন্ট্রোতে আর এত বেশি কথা বলবো না, শুরুতে হচ্ছে আমরা একদম 1 নং যেটা আছে উইথ ক্লোজ দিয়ে শুরু করব। আর আমি কথা দিচ্ছি একদম শেষ পর্যন্ত 9 নং পর্যন্ত তোমার 1 সেকেন্ডের জন্য বোরিং লাগবে না, এত মজা দিয়ে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। ভাইয়া নিজেও হচ্ছে বোরিং মানুষ না, তো তোমাদেরকে পড়াবো বোরিং ওয়েতে না, একদম এনজয়েবল ওয়েতে পড়াবো তোমাদেরকে। হ্যাঁ, সো হোয়াট এভার, দেখো। আর ভিডিও শুরুতে বলি তোমরা সবাই তো একটা খাতা মেক করো। হ্যাঁ, খাতা নেও একটা সবার সাথে। আমি আমার পেইড বেচে সবাইকে বলি যে তোমরা সবাই আমি যখন ক্লাস করবো আমার তখন হচ্ছে খাতা নিবা, কারণ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে সেটা তুমি লিখবা, বা অনেক ভোকাবুলারি আছে সেটা তুমি জানো না সেটা আমি তোমাকে বাংলা অর্থ বলবো তোমরা লিখবা। ওকে, আর 1 সেকেন্ডও লেট করবো না, চলো আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। 1 নং এ যেটা আসে, fill in the blanks with the words from the box and you may need to change the forms of some of the words। অর্থাৎ তোমাকে এখানে বলতেছে এখানে কতগুলো বক্সের মাঝে ওয়ার্ড দেয়া আছে আর এখানে একটা প্যাসেজ দেয়া আছে। তোমার যেটা করতে হবে অর্থের সাথে সামঞ্জস্য রেখে উপর থেকে ওয়ার্ডগুলোকে তোমাকে এখানে সুইটেবল প্লেসে সুইটেবল ওয়ার্ডটা বসাতে হবে। সো এইটার জন্য আমি তোমাদেরকে প্রায় বলি যে কাজটা করবা, উপরে যে বক্সের মাঝে যে ওয়ার্ডগুলো আছে প্রথমে হচ্ছে এই ওয়ার্ডগুলো দেখবা, দেখার পরে হচ্ছে তুমি এই প্যাসেজটা পড়বো। সো স্বাভাবিকভাবে আমরা হচ্ছে এটা পড়বো, এরপর হচ্ছে এটা করবো। ওকে, সো দেখি তো এখানে কি আছে। 1 নাম্বার কি আছে, দি মানে হচ্ছে একটা আর্টিকেল, তোমরা সবাই জানো। রিমুভড মানে হচ্ছে অপসারণ করা, দূর করা। ইনটক্সিকেশন অর্থ হচ্ছে তোমার নেশা, ইনটক্সিকেশন অর্থ কি নেশা। এরপরে ইফেক্টিভ, ভাইয়া ইফেক্টিভ অর্থ হচ্ছে কার্যকরী। প্রিজার্ভ অর্থ সংরক্ষণ করা, ভাইয়া বলো প্রিজার্ভ অর্থ কি সংরক্ষণ করা। এরপর টু মানে হচ্ছে একটা প্রিপোজিশন যেটা দিকে অর্থে ব্যবহৃত হয়। আবার রুইন মানে হচ্ছে তোমার ধ্বংস করা, বলো রুইন শব্দের অর্থ ধ্বংস করা। টক্সিক অর্থ কি বলেন আমরা, টক্সিক মানুষ লাইফে রাখার কোনো দরকার নাই। টক্সিক অর্থ হচ্ছে কি বিষাক্ত, টক্সিক অর্থ কি বিষাক্ত। ইনজেস্ট শব্দ অর্থ তো গ্রহণ করা। আমরা যে গলা দিয়ে হচ্ছে আমরা কি করি গলধকরণ করি না, গ্রহণ করি। এই যে ইনজেস্ট অর্থ গ্রহণ করা, বা তুমি এখানে হজম করা বলতে পারো। ইমিডিয়েটলি অর্থ তৎক্ষণাৎ। তো এই যে ওয়ার্ডগুলো আমরা এখানে দেখলাম, দেখার পরে এখন তুমি যখন প্যাসেজটা পড়তে যাবো তুমি মোটামুটি একটা মাথায় তোমার সিগন্যাল দিবে যে এটা মনে হইতে পারে দি আছে, টু আছে, রিমুভড আছে, রুইন আছে, ইনটক্সিকেশন আছে, টক্সিক, ইফেক্টিভ, ইনজেস্ট, প্রিজার্ভ, ইমিডিয়েটলি। ওকে, আমরা একটু নাম্বারিং গুলা করি। এ বি সি ডি ই এফ জি এইচ, কয়টা পর্যন্ত আছে? এ বি সি ডি ই এফ জি এইচ, দাঁড়াও দেখি তো। এইচ আই জে, হ্যাঁ 10টা নেবে। হ্যাঁ, তো জে পর্যন্ত হবে, আই জে।
চলো এবার 1 নং এ আসা যে fill in the blanks with ক্লুটা সমাধান করি। তো দেখো ফরমালিন ইজ আ ভেরি ড্যাশ কেমিক্যাল, ফরমালিন হচ্ছে খুবই বিষাক্ত একটা কেমিক্যাল, হুইচ ইজ যেটা হয় ওয়াইডলি ইউজ, যেটা হচ্ছে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয় বা কি হিসেবে? এজ দা ড্যাশ অফ ফুড স্টাফস, যে বিভিন্ন খাদ্য সামগ্রী আছে না, বিভিন্ন খাদ্য সামগ্রীর সংরক্ষণ হিসেবে কি করা হয়, এটাকে ব্যবহার করা হয় ব্যাপকভাবে। লাইক কি কি খাদ্য সামগ্রী আছে, যেমন ফিশ, মাছ, মিল্ক মানে হচ্ছে দুধ, ফ্রুইট ফল, ভেজিটেবলস এটসেট্রা। এই যে ফরমালিন হচ্ছে একটা বিষাক্ত একটা কেমিক্যাল, যেটা হচ্ছে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কি খাদ্য সামগ্রী সংরক্ষণ করতে। কোন কোন খাদ্য সামগ্রী? ফিশ, মিল্ক, ফ্রুইট, ভেজিটেবলস এটসেট্রা। হ্যাঁ, সো এই যে তোমার লাইনটা পড়লো তো এখানে কি হইতে পারে? ফরমালিন ইজ এ ভেরি ড্যাশ কেমিক্যাল, ফরমালিন হচ্ছে একটা খুবই কেমিক্যাল, একটা খুবই বিষাক্ত কেমিক্যাল। তাহলে দেখি তো বিষাক্ত অর্থে এখানে কোনো ওয়ার্ড আছে কিনা, আমাকে বলো কোনটা হইতে পারে। এই যে দেখো টক্সিক, তাহলে আমি মিলে কিভাবে? ফরমালিন ইজ আ ভেরি টক্সিক কেমিক্যাল, ফরমালিন হচ্ছে একটা খুবই বিষাক্ত একটা কেমিক্যাল। তাহলে টক্সিক ওয়ার্ডটা এখানে দিয়ে দিই, TOXIC, টক্সিক। আচ্ছা, তাহলে টক্সিক কেমিক্যাল হুইচ ইজ, এই কেমিক্যালটা ইজ ওয়াইডলি ইউজড, যেটা হচ্ছে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? এজ দ্য ড্যাশ অফ ফুড স্টাফস, এই যে খাদ্য সামগ্রীগুলা, এই খাদ্য সামগ্রীগুলা কি করতে? সংরক্ষণ করতে এটা বিভিন্ন খাদ্য সামগ্রীগুলোতে দেয়া হয়ে থাকে। তাহলে কি করতে? সংরক্ষণ করতে বা সংরক্ষণ কারক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সংরক্ষণ ওয়ার্ডটা কোথায় আছে দেখি তো। এই যে দেখো প্রিজার্ভ, প্রিজার্ভ তো সংরক্ষণ করা, প্রিজার্ভ তো কি সংরক্ষণ করা। তাহলে তুমি দেখো এই যে দা আছে, দা মানে হচ্ছে একটা আর্টিকেল, অফ মানে হচ্ছে একটা প্রিপজিশন। তোমাদেরকে একটা নিয়ম বলে রাখি যে আর্টিকেল আছে না, আর্টিকেল এবং প্রিপজিশন, হ্যাঁ, যে কোনো আর্টিকেল এ হইতে পারে, এন হইতে পারে, কিংবা দি হইতে পারে, যে কোনো প্রিপজিশন ইন হইতে পারে, অন হইতে পারে, এট হইতে পারে, উইথ হইতে পারে, বাই হইতে পারে, যে কোনো প্রিপজিশন, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে তোমার যদি দেখো সিঙ্গেল একটা গ্যাপ দেয়া থাকে, তুমি মনে রাখবা কিয়ামত পর্যন্ত সেখানে নাউন বসে। ভাই কি বসে? নাউন বসে। তাহলে তুমি একটু তোমার মাথার মধ্যে নিজেকে আস্ক করো যে প্রিজার্ভ, প্রিজার্ভ তো সংরক্ষণ করা, এটা তো একটা ভার্ব, প্রিজার্ভ মানে একটা ভার্ব। তো তুমি তো এখানে একটা ভার্ব বসাইতে পারবা না, এখানে প্রিজার্ভ আছে ঠিক আছে, কিন্তু তোমার যদি কখনো মনে হয় এটার পার্টস অফ স্পিচটা তোমার চেঞ্জ করা দরকার, তুমি চেঞ্জ করতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে আমি তো প্রিজার্ভ ওয়ার্ডটাই বসাবো, কিন্তু এটা কি ফর্মে বসাবো? নাউন ফর্মে বসাবো। তাহলে প্রিজার্ভের নাউন ফর্ম হচ্ছে প্রিজারভেটিভ। যে ফরমালিন ইজ এ ভেরি কি কেমিক্যাল? টক্সিক কেমিক্যাল হুইচ ইজ ওয়াইডলি ইউজ, যেটা হচ্ছে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে এজ দা প্রিজারভেটিভ অফ ফুড স্টাফস, মানে খাদ্য সামগ্রীর সংরক্ষণ কারক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই যে খাদ্য সামগ্রীগুলা। তাহলে প্রিজার্ভ ওয়ার্ডটা আমি এখানে দিব না, কারণ মানে হুবহু প্রিজার্ভ ওয়ার্ডটা দিলে এটা সেন্টেন্সটা ঠিক থাকে না। তখন তুমি তো এখানে আর্টিকেল, দি মানে একটা আর্টিকেল, অফ মানে হচ্ছে প্রিপজিশন, তুমি তো এখানে ভার্ব বসাতে পারবে না, কারণ হচ্ছে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে কি বসে? নাউন বসে। তাহলে প্রিজার্ভ ওয়ার্ডটাই বসাবো, বাট এটার ফর্মটা চেঞ্জ করব, ভার্ব ফর্ম থেকে নাউন ফর্ম বানাবো। প্রিজার্ভের নাউন ফর্ম হচ্ছে প্রিজারভেটিভ। তাহলে বুঝতে পারছো কিনা বলো? প্রিজারভেটিভ। ওকে, ওয়াটার হয়েছে ভাইয়া? যদি ওয়াটার হয়ে থাকে একটু কমেন্ট বক্সে বলে দাও যে ভাইয়া আগে তো এইভাবে চিন্তা করি না, আপনি আমার যে থটটা এটা ডেভেলপ করে দিয়েছেন। এরপর খেয়াল করো, ওয়ান্স ফরমালিন ইজ অ্যাডেড, যদি একবার যদি ফরমালিন কোনো একটা খাদ্য সামগ্রীতে যুক্ত করা হয়, ড্যাশ এনি ফুড স্টাফ, যে কোনো ধরনের খাদ্য সামগ্রীতে, ইট ক্যান নট বি ইজিলি, এটা সহজে কি করা যায় না, ড্যাশ, এটা সহজে কি করা যায় না বলতো? খাদ্য সামগ্রী যে কোনো খাবারের মাঝে, মাছের মাঝে হোক, দুধের মাঝে হোক, বা যে কোনো জায়গায় ফরমালিন যদি একবার ব্যবহার করা হয়, তাহলে এটা সহজে কি করা যায় না? এটা সহজে অবশ্যই রিমুভ করা যায় না, অপসারণ করা যায় না, বা ওই খাদ্য সামগ্রী থেকে ফরমালিনটা সরানো যায় না। এটাই তো, তাই না? তাহলে তুমি আমাকে বলো যে ওয়ান্স ফরমালিন ইজ অ্যাডেড, এই যে দেখো তোমাদেরকে বারবার যে বলি, তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করো, তোমার সেটা প্রিপজিশনের অংশেও কাজে দিবে। আবার তুমি যখন উইথ গুলো করতে যাবা, সেখানেও দেখবা অ্যাপ্রোপ্রিয়েট থেকে একটা প্রিপজিশন চলে আসে। তুমি মনে রাখবা অ্যাডেড এর পরে অলওয়েজ কি হয়? টু হয়। অ্যাড টু, যোগ করা, অ্যাড টু, যোগ করা। তাহলে নিঃসন্দেহে ভাই এখানে টু প্রিপজিশনটা হবে, কারণ ওয়ান্স, একবার, ফরমালিন ইজ অ্যাডেড টু এনি ফুড স্টাফ, একবার যদি তুমি ফরমালিনটা যে কোনো খাদ্য সামগ্রীতে যুক্ত করো, ইট ক্যান নট বি ইজিলি, এটা সহজে কি করা যায় না? এটা সহজে রিমুভ করা যায় না। তাহলে দুইটা আনসার আমরা আরো করে ফেললাম। অ্যাডেড এর পরে কি হয়? টু হয়। আর এইদিকে ক্যান নট বি ইজিলি কি হবে? ইজিলি রিমুভড, এটা অপসারণ করা যায় না। কথা বুঝছো ভাইয়া? ওকে, এইবার আমরা চলো পরেরটায় যাই।
ইভেন ওয়াশিং উইথ হট ওয়াটার ইজ নট ড্যাশ এনাফ টু মেক ফুড সেফ। অর্থটা বুঝে তাহলে এমনি পারবা। ইভেন এমনকি ওয়াশিং উইথ হট ওয়াটার, তুমি যদি ফরমালিন যুক্ত একটা খাবারকে তুমি যদি কি করো, গরম পানি দিয়ে কি করো, ধৌত করো, অনেকবার ধৌত করলা, এটা করার পরেও ইজ নট ড্যাশ এনাফ, এটা তোমার মানে কি হয় না, কার্যকরী হয় না ভাইয়া, পর্যাপ্ত পরিমাণে কি হয় না, কার্যকরী হয় না টু মেক ফুড সেফ। ওই ফরমালিন যুক্ত খাবারটাকে তুমি একদম নিরাপদ করার জন্য এটা কি হয় না, কার্যকরী হয় না, যদি তুমি কি করো, একবার একটা ফরমালিন যুক্ত খাবার বাড়িতে নিয়ে আসো কিনে। তাহলে বুঝো যে কথাটা বলতেছে যে একবার যদি ফরমালিন কোনো খাদ্য সামগ্রীতে যুক্ত করা হয়, এটা সহজে কি করা যায় না, অপসারণ করা যায় না। এমনকি একজন মানুষ যদি গরম পানি দিয়ে কি করে, ওটার মাঝে ধৌত করে, এরপরেও এটা কার্যকরী হয় না, কি পর্যাপ্ত পরিমাণে কার্যকরী হয় না টু মেক ফুড সেফ, ওই খাবারটাকে নিরাপদ করার জন্য। তাহলে ভাইয়া তুমি আমাকে বলো যে কার্যকরী ইংলিশ কি? কার্যকরী ইংলিশ দেখি তো এখানে কি আছে, এই যে দেখো ইফেক্টিভ। যে ইভেন ওয়াশিং উইথ হট ওয়াটার, গরম পানি দিয়ে ধৌত করার পরেও ইজ নট ইফেক্টিভ, এটা কি হয় না, কার্যকরী হয় না, এনাফ পর্যাপ্ত পরিমাণে কার্যকরী হয় না টু মেক ফুড সেফ। তাহলে তুমি আমাকে বলো ইফেক্টিভ ওয়ার্ডটা তুমি যদি এখানে বসিয়ে দেও তাহলেই তো ভাইয়া হয়ে যায়। ওকে, এন্ড দেন দেখো আমরা যদি উপরের দিকে যাই, আমার ভাইয়া তো এটা তো স্মার্ট বোর্ড না, স্মার্ট বোর্ড হলে এখানে ক্লিক করতাম উপরে চলে যেত, বাট ভাইয়ার তো এটা গরিবের স্মার্ট বোর্ড, স্মার্ট টিভি, কিছু করার নাই, আমার এটাই ইউজ করতে হবে, রিমোট ছাড়া মানে ইম্পসিবল। খেয়াল করো, সো আওয়ার পিপল আর এক্সপোজড টু ড্যাশ হাই রিস্ক অফ ফরমালিন। সো আমাদের এই যে ফরমালিন যুক্ত খাবার খাই, সো আমরা জনসাধারণ যারা আছে, আমরা হচ্ছে এই খাবারের প্রতি বিরাট হচ্ছে ঝুঁকিপূর্ণ, এই ফরমালিন যুক্ত খাবারের মাঝে খুবই কি থাকে, রিস্কে থাকে। হ্যাঁ, তো তুমি বলো কি হইতে পারে, সো আওয়ার পিপল আর এক্সপোজড টু, এই দেখো এখানে অটোমেটিক মুখ দিয়ে চলে আসতেছে দি হবে, কারণ আওয়ার পিপল আর এক্সপোজড টু দা হাই রিস্ক অফ ফরমালিন ড্যাশ, এই ফরমালিন যুক্ত খাবার তুমি কি বলতে পারো, এই যে নেশার কারণে বা হচ্ছে এই উন্মাত্ততার কারণে। তাহলে কি হবে ভাইয়া বলো তো, তুমি এই দুইটা আনসার বলো কি হবে। এফ নাম্বার হবে কি, এই যে দেখো টু দা হাই রিস্ক, এই যে দি আছে আর্টিকেল, তাহলে এখানে আমার দিটা বসাইতে হবে। এরপরে ফরমালিন কি হবে বলো তো, ফরমালিন ইনটক্সিকেশন মানে হচ্ছে নেশা। এই যে ফরমালিন যুক্ত খাবারগুলো যে আমরা খাই, এটা খাওয়ার পরে আমরা হচ্ছে কি থাকবো, অনেক রিস্কে থাকবো, তাই না? তাহলে জি নাম্বার কি হবে, ইনটক্সিকেশন। ওকে, এরপরে খেয়াল করো তো ভাই কি আছে এখানে, বাট কিন্তু ড্যাশ অফ এ লিটল অ্যামাউন্ট অফ ফরমালিন ক্যান ড্যাশ কজ সিরিয়াস ইনজুরি টু আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেম মানে তোমার কি, আমাদের যে কি বলো, তোমার যে পাকস্থলী আছে না, যে পরিপাকতন্ত্র যেটা আছে, ওইটা কি করে, ক্ষতিগ্রস্ত হয় কখন, বাট ড্যাশ অফ লিটল অ্যামাউন্ট অফ ফরমালিন, এই যে বিভিন্ন খাবারের মাঝে যদি অল্প পরিমাণও কি দেয়া থাকে, ফরমালিন দেয়া থাকে, ওই ফরমালিনটা আমরা গ্রহণ করার মাধ্যমে গলাধঃকরণ করার মাধ্যমে ক্যান ড্যাশ কজ সিরিয়াস ইনজুরি। হ্যাঁ, ক্যান কি করতে পারে, ওটা খাওয়ার পরে তাৎক্ষণিক কি করতে পারে, একটা গুরুতর না ইনজুরি হইতে পারে আমাদের টু আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে বলো বাট ড্যাশ অফ আ লিটল অ্যামাউন্ট অফ ফরমালিন, এই অল্প পরিমাণ ফরমালিন কি করার মাধ্যমে, গ্রহণ করার মাধ্যমে। তাহলে গ্রহণ করা ইংলিশ কি আমরা এখানে কি দেখছিলাম, বা হজম করা বলতে পারো, এই যে ইনজেস্টর বলতে পারো, ইনজেস্টর তো কি করা, গ্রহণ করা। তাহলে আমি এই ইনজেস্টরটা এখানে ব্যবহার করতে পারি, এই যে কি করতে পারি, ইনজেস্ট ওয়ার্ডটা আমি ইউজ করতে পারি। ইনজেস্ট মানে কি করা, গ্রহণ করা। দেখি তো এটাকে কোনো চেঞ্জ করতে হবে কিনা, বাট ইনজেস্ট অফ এ লিটল অ্যামাউন্ট অফ ফরমালিন, এই অল্প পরিমাণ ফরমালিনটা গ্রহণ করার মাধ্যমে। তো এই যে গ্রহণ করা, বলো তো এটা একটা সিম্পল সেন্টেন্স না, এটা একটা সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্সে ভার্ব কয়টা থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে না, কেন তো এখানে ফাইনাইট ভার্ব আছে। তো তুমি যদি আবার এখানে ইনজেস্ট দেও, একটা ভার্ব দিয়ে দাও, তাহলে কি হবে না, কারণ এটাকে আমার কি করতে হবে বলো তো, এটা সাবজেক্টের জায়গায় আছে, আমার তাহলে কি করতে হবে, নাউন করে দিব ভাইয়া, কি করতে হবে, নাউন করতে হবে। তুমি মনে রাখবো ভাইয়া, এই যে সাবজেক্ট যেটা আছে, সাবজেক্টের জায়গায় অলওয়েজ কি বসে, একটা নাউন বসে। আর তুমি যদি ভার্ব বসাইতে চাও, তাহলে ভার্ব বসালে ওই ভার্বের সাথে আইএনজি করে বসাইতে হবে, এছাড়া তুমি বসাইতে পারবে না। তাহলে আমাকে অবশ্যই এই ইনজেস্ট ভার্বটা আমি বসাইতে পারবো না, কারণ সাবজেক্টের জায়গায় বসাইতেছি, আর সাবজেক্টের জায়গায় কি বসে, নাউন বসে। তাহলে আমাকে এই ইনজেস্টটাকে কি করতে হবে, নাউন করে দিতে হবে। এই ইনজেস্টের নাউন ফর্ম কি, ইনজেস্টশন। ইনজেস্টশন মানে হচ্ছে কি, গ্রহণ। তাহলে বুঝছো ভাইয়া, তাহলে কি হবে, ইনজেকশন অফ এ লিটল অ্যামাউন্ট অফ ফরমালিন, এই অল্প পরিমাণ ফরমালিন যদি আমরা গ্রহণ করি, গ্রহণ করার মাধ্যমে ক্যান ড্যাশ কজ, এটা সিরিয়াসলি কি করতে পারে,
বিভিন্ন ইনজুরি করে দিতে পারে, তাহলে তাৎক্ষণিক, এটা তুমি গ্রহণ করলাম মানে তাৎক্ষণিক কি করতে পারো, বিভিন্ন ইনজুর্ড হয়ে যেতে পারো। তাহলে তাৎক্ষণিকভাবে ইংলিশ কি, ইমিডিয়েটলি। ভাইয়া বলো তাৎক্ষণিকভাবে ইংলিশ কি, ইমিডিয়েটলি। আর তোমাকে যে একটা টেকনিক দিই মনে রাখবা, এই ক্যানটা হচ্ছে একটা মডেল অক্সিলারি। বলো ক্যানটা একটা কি, অক্সিলারি তো, তাই না? আর কজ মানে হচ্ছে তোমার কি করা, সৃষ্টি করা, এটা একটা ভার্ব। মনে রাখবা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে অলওয়েজ একটা ভার্ব, মানে একটা পার্টস অফ স্পিসি হয়, সেটা হয় অ্যাডভার্ব। বলো ভাই কোনটা হয়, অ্যাডভার্ব হয়। মনে রাখো অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে অলওয়েজ কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে বক্সের মাঝে ভাই অ্যাডভার্ব আছে একটাই, দেখো এখানে যতগুলা ওয়ার্ড আছে সেগুলোর মধ্যে একটা ওয়ার্ডই আছে, সেটা হচ্ছে কি ইমিডিয়েটলি, একটা পার্টস অফ স্পিসি আছে, এখানে অ্যাডভার্ব ফর্মে আছে। তাহলে ভাই এখানে চিন্তা ছাড়াই তুমি এখানে কি ইউজ করতে পারো, বলো ইমিডিয়েটলি ওয়ার্ডটা ইউজ করতে পারো। যে ইনজেকশন অফ এ লিটল অ্যামাউন্ট অফ ফরমালিন, অল্প পরিমাণ ফরমালিন এটা গ্রহণ করার মাধ্যমে ক্যান ইমিডিয়েটলি কজ, এটা তাৎক্ষণিকভাবে সৃষ্টি করবে কি, সৃষ্টি করবে সিরিয়াস ইনজুরি, একটা গুরুতর আহত সৃষ্টি হয়ে যাবে টু আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের যে পরিপাকতন্ত্র আছে সেটার মধ্যে একটা বিরাট সমস্যা সৃষ্টি হবে তাৎক্ষণিকভাবে, যদি আমরা কি করি, অল্প পরিমাণেও কি করি, ওই ফরমালিন যুক্ত খাবার গ্রহণ করি। তাহলে এখানে আই নাম্বার অবশ্যই কি হবে, ইমিডিয়েটলি। ভাইয়া কি হবে, ইমিডিয়েটলি, মানে তাৎক্ষণিক এটা তোমার প্রবলেমটা সৃষ্টি হয়ে যাবে। এরপর তো খেয়াল করো, লং টার্ম ইউজ অফ দিস পয়জন, এই যে পয়জনটা, এই যে বিষটা, তুমি যদি ফরমালিন যুক্ত খাবার নিয়মিত খাইতে থাকো, তো দীর্ঘদিন যদি এরকম করতে থাকো, সার্টেনলি লিডস অন টু ডেথ, একজনকে একদম মৃত্যু পর্যন্ত ধাবিত করে, কোনটা, এই ফরমালিন যুক্ত বা এই ফরমালিনটা। এরপরে সো স্ট্রিক্ট অ্যাকশন মাস্ট বি টেকেন, সো একটা কঠোর পদক্ষেপ নিতে হবে, এগেইনস্ট দোজ, ওই সকল মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, হো যারা আর ডেস্ট আওয়ার নেশন বাই পয়জনিং আওয়ার ফুড স্টাফ, যারা হচ্ছে কন্টিনিউয়াসলি কি করতেছে, আমাদের জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে। বলো ধ্বংস করে দিচ্ছে কিসের মাধ্যমে, বাই পয়জনিং আমার ফুড স্টাফ, এই যে আমাদের খাদ্য সামগ্রী যেগুলো আছে সেগুলাকে পয়জনিং যুক্ত করে, বিষ যুক্ত করে আমাদেরকে কন্টিনিউয়াসলি যারা মৃত্যুর দিকে ধাবিত করছে বা ধ্বংস করে দিচ্ছে আমাদের জাতিগুলাকে, তাদের বিরুদ্ধে কি করতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। সো হো আর যারা কি করতেছে, এই যে তোমার কিছু মানুষ আছে যারা কি করতেছে, কন্টিনিউয়াসলি আমাদেরকে, আমাদের জাতিটাকে কি করতেছে, ধ্বংস করে দিচ্ছে। ভাই বলো এখানে একটা ওয়ার্ডই বাকি আছে, বলো কোনটা বাকি আছে, এই যে রুইন ওয়ার্ডটা আছে, রুইন শব্দটা তোমার কি করা, ধ্বংস করা। কিন্তু হুবহু আমি রুইন ওয়ার্ডটা এখানে ইউজ করতে পারবো না, কারণ আমার গ্রামাটিক্যাল সেন্সটা এখানে কাজে লাগাইতে হবে। এই যে হু আর ড্যাশ আওয়ার নেশন, যারা আমাদের জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে, এটা কন্টিনিউয়াস। আর এমনিও তুমি বুঝতেছো, আমরা জানি অ্যামিজারের পরে যখন কখনো মেইন ভার্ব আসে, ওই মেইন ভার্বটা কি করতে হয়, আইএনজি করতে হয়, রাইট? সো এই জন্য রুইন ভার্বটা আমি রাখবো না, এখানে কি করতে হবে, আইএনজি করে দিতে হবে। ক্লিয়ার? সো আই থিংক তুমি বুঝতে পারছো যে স্ট্রিক্ট অ্যাকশন, একটা কঠোর পদক্ষেপ, মাস্ট বি টেকেন, এটা নিতে হবে এগেইনস্ট দোজ, ওই সকল মানুষের বিরুদ্ধে নিতে হবে, হো আর কি করতেছে, হো আর রুইনিং, যারা হচ্ছে ধ্বংস করছে আওয়ার নেশন, আমাদের জাতিটাকে, বাই পয়জনিং, যারা হচ্ছে কি বিষাক্ত খাবার যুক্ত করে, কিসের মাধ্যমে, আওয়ার ফুড স্টাফ, আমাদের খাদ্য সামগ্রীতে যারা বিষাক্ত খাবার যুক্ত করছে, তারা হচ্ছে এগুলো করে আমাদের জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে, এবং তাদের বিরুদ্ধে আমাদের একটা প্রপার স্টেপ নিতে হবে। সো এই ছিল আমাদের 1 নং এর যে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। আমার মনে হয় না তোমার কঠিন লাগছে। আমি যদি আবারও একটু বলি যে ফরমালিন ইজ এ ভেরি টক্সিক কেমিক্যাল। হ্যাঁ, তারপর হচ্ছে হুইচ ইজ ওয়াইডলি ইউজড দা, কিসের কারণে বলতো, এটা হচ্ছে একটা তোমার সংরক্ষক বা হচ্ছে তোমার সংরক্ষণ কারক পদার্থ। তাহলে প্রিজার্ভ থেকে কি করে দিলাম, প্রিজারভেটিভ করে দিলাম। এরপর একবার যদি ফরমালিন যুক্ত করা হয়, অ্যাডেড এর পরে কি হয়, টু হয়। আর এখানে ইজিলি কি করা যাবে না, সেটা রিমুভ করা যাবে না, এখানে কি হয়েছে, রিমুভড হয়েছে। একবার যদি তুমি যদি এখানে ফরমালিন যুক্ত খাবারে ফরমালিন যুক্ত করা হয়, এটাকে তুমি যদি গরম পানি দাও, কি করো, ধৌত করো, তাহলে তোমার এটা কার্যকরী হবে না, ইফেক্টিভ এনাফ হবে না। এরপরে আমরা যদি এখানে দেখি, আওয়ার পিপল আর এক্সপোজ টু দা, এই যে দেখো টু দা রিস্ক অফ ফরমালিন ইনটক্সিকেশন। এরপরে বাট ড্যাশ অফ লিটল অ্যামাউন্ট অফ ফরমালিন, অল্প পরিমাণ ফরমালিন গ্রহণ করার পরেও, অল্প পরিমাণ গ্রহণ করা ইংলিশ মানে কি, ইনজেস্ট। আর ইনজেস্ট তো দিব না, কারণ সাবজেক্টের জায়গায় নাউন বসে। তাহলে ইনজেস্টটাকে কি করে দিছি, ইনজেকশন করে দিছি। ইনজেকশন অফ এ লিটল অ্যামাউন্ট অফ ফরমালিন ক্যান কি করতে পারে, ইমিডিয়েটলি কজ, মানে সৃষ্টি করতে পারে সিরিয়াস ইনজুরি। আমরা জানি ক্যান একটা অক্সিলারি ভার্ব, কজ হচ্ছে মেইন ভার্ব, আর আমরা জানি অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে একটা অ্যাডভার্ব বসে, এই জন্য ওইখানে থেকে কি আনছি, ইমিডিয়েটলি আনছিলাম। এরপর খেয়াল করো, লং টার্ম ইউজ অফ দিস পয়জন, এই যে ফরমালিন, এটা যদি লং টার্ম ব্যবহার করি, সার্টেনলি লিডস অন টু ডেথ, এটা একসময় একটা মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। সো স্ট্রিক্ট অ্যাকশন মাস্ট বি টেকেন এগেইনস্ট দোজ হু আর
নেশন, আমাদের জাতিকে কি করছে, ধ্বংস করে দিচ্ছে। তাহলে ধ্বংস করে দেওয়া ইংলিশ কি, রুইন। আর যেহেতু আর আছে এই জন্য আইএনজি করছে, রুইনিং আওয়ার নেশন। কিসের কারণে তারা ধ্বংস করে দিচ্ছে, পয়জনিং আওয়ার ফুড স্টাফস, আমাদের খাদ্য সামগ্রীগুলোতে কন্টিনিউয়াসলি আমাদের বিষাক্ত খাবার, বিষাক্ত পদার্থ যুক্ত করার মাধ্যমে আমাদের জাতিটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। তো এই ছিল আমাদের উইথ ক্লোজ গ্যাপ ফিলিং এর। আমার মনে হয় না তোমার একজনও কঠিন লাগছে। একটু ভাইয়া সত্যি খুশি হবে, তুমি জাস্ট বলো 1 নং ওয়াটার ওয়াটার, বলো ভাইয়া 1 নং ওয়াটার ওয়াটার। আমি দেখতে চাই আমার যে ছোট ভাইয়াটা, যে আপুটা সত্যিকারের অর্থে আমার ক্লাস দেখে তার ভালো লাগে, সে অবশ্যই কমেন্ট করবে যে ভাইয়া 1 নং পুরাই ওয়াটার ওয়াটার। এবার আমরা 2 নংকে ওয়াটার ওয়াটার করবো। আর 2 নং এ থাকে সাবস্টিটিউশন টেবল। দেখি তো ভাইয়া সাবস্টিটিউশন টেবল কোথায়, তুমি আসো, এই যে দেখো চলে আসছে। একে কিভাবে যে পড়াবো তোমার কাছে কঠিনই মনে হবে না, খেয়াল করো তো ভাইয়া। এই যে দেখো উই শুড আর সাবস্টিটিউশন টেবল পড়ার ক্ষেত্রে প্রথমে তো আমরা যেটা করব, সবটা ইনফরমেশন আমি দেখে নিব। তুমি যদি 3টা পার্ট প্রথমে দেখো না, তাহলে দেখবা একটা পার্টের সাথে যেটা আসলেই যেটার সাথে মিলবে অটোমেটিক তুমি ধরতে পারবা। কারণ একটা পার্টের সাথে আর একটা পার্ট একটা কানেক্টেড থাকে। তুমি গ্রামাটিক্যালি দিক থেকে বলো, অর্থের দিক থেকে বলো, এটা দেখা মাত্রই তুমি পূর্ণ করতে পারবা যদি তুমি 3টা পার্ট একটু প্রথমে ভালো করে পড়ো, একটু ভালো করে দেখো। তাহলে তুমি দেখবা একটা পার্টের সাথে আরেকটা পার্ট, মানে পার্টের একটা কানেকশন আছে, আধ্যাত্মিক একটা কানেকশন আছে। তো তুমি একজনের সাথে তুমি যখন আরেকজন মিলাই দিবা কোনো মিনিং ছাড়া, তখন তুমি দেখবা না এর সাথে যাইতেছে না। আর যার সাথে যার মিলবে এটা অটোমেটিক দেখলেই বুঝো না এর সাথে মিলবে। তো এই জন্য তোমার তো আগে সবগুলো পড়ে নিতে হবে। আমরা একটু পড়ে নিই। উই শুড মানে আমাদের উচিত, করাপ্ট মানে দুর্নীতিগ্রস্ত, নাও ইট ইজ এটা হয়, এরপর উই শুড আমাদের উচিত, বাট উই আর আমরা হই। পারসনস আর নট অনলি ডিসঅনেস্ট, তারা শুধুমাত্র কি না অসৎ না, হাই টাইম উপযুক্ত সময়, হ্যাঁ এটা উপযুক্ত সময় উই আমরা কিছু একটা করব। সো সেলফ সেন্টার্ড দ্যাট, এতই আত্মকেন্দ্রিক যে সে নো টু করাপশন, সো কোনো করাপশন করা যাবে না, করাপশনকে না বলি। তারপর ওয়ার্ক টুগেদার, আমাদের কি করতে হবে, একসাথে কাজ করতে হবে। ইফ যদি কিছু একটা করি, বাট অলসো হার্মফুল ফর আওয়ার সোসাইটি, আমাদের সমাজের জন্য ক্ষতিকারক। উই ডো নট থিঙ্ক অফ দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের কি করি না, মানে আমাদের সমাজের কল্যাণের জন্য চিন্তাও করি না। ওয়েলফেয়ার শব্দের অর্থ কি, কল্যাণ। খাতার মাঝে লেখো ভাইয়া, ওয়েলফেয়ার অর্থ কি, কল্যাণ। এবার ডিড সামথিং এগেইনস্ট করাপশন, এই করাপশনের বিরুদ্ধে কোনো একটা কিছু করা দরকার। বিকজ ইট ইজ সিরিয়াস সোশ্যাল ক্রাইম, এটা একটা গুরুতর সামাজিক অপরাধ। এরপরে উই ওয়ান্ট টু কন্ট্রোল করাপশন, আমরা আমাদের এই দুর্নীতিটাকে কি করতে চাই, আমরা যদি কি করতে চাই, আমরা কন্ট্রোল করতে চাই বা নিয়ন্ত্রণ করতে চাই। খেয়াল করো তো ভাইয়া, পুরোটা প্যাসেজ বা পুরোটা বক্স পড়ার পরে আমি বুঝতে পারলাম এখানে দুর্নীতি নিয়ে কথা হইতেছে ভাইয়া, করাপশন নিয়ে কথা হচ্ছে। সো এটা সবটা পড়ার পরে বুঝতে পারলাম দুর্নীতি কেন হয়, কারা করে এবং এটার বিরুদ্ধে কি করা উচিত, এই সকল বিষয়গুলো এখানে দেয়া আছে। এবার তুমি আমাকে বলো, নিশ্চিত আমি করবো না, তোমাকে একটু হিন্টস দিব, তুমি নিজে এটাকে সলভ করতে পারবা। উই শুড আমাদের উচিত। এখন তুমি যদি বুদ্ধিমান হও কি করবা জানো, দেখো তো শুড একটা মডাল ভার্ব, ভাই বলো শুড একটা মডাল ভার্ব। আর আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম। তাহলে আমার প্রথম খুঁজতে হবে যে এই পার্টের যে অংশটার মধ্যে মডাল ভার্ব আছে, ভার্বের বি অন ফর্ম আছে, সেটাকে আমি নেব, তাই না? কারণ আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসে, বি অন ফর্ম বসে, তাই না? দেখি তো কোনটার মাঝে বি অন আছে, হাই টাইম, সো সেলফ সেন্টার্ড, এখানে বি অন নাই। এই যে খেয়াল করে এখানে সে ভার্বের কোন ফর্ম, এটা বি অন ফর্ম, তাই না? আবার ওয়ার্ক মানে কাজ করা, এটা ভার্বের বি অন ফর্ম। তাহলে উই শুড এর সাথে সে নো টু করাপশন এটা দিলেও কারেক্ট হবে। আবার উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের একসঙ্গে কাজ করা উচিত, এটাও কারেক্ট হবে। কিন্তু প্রথম সেন্টেন্সটা তুমি যে দিবা, এটাকে অবশ্যই ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স দিতে হবে না? তো আমরা তো প্রথমত বলবো যে করাপশনকে আমাদের কি বলা উচিত, না বলা উচিত, নাকি অবশ্যই প্রথমে যে করাপশনের বিরুদ্ধে তুমি কাজ করা শুরু করবে একসঙ্গে, এটা দিবা কোনটা? অবশ্যই ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স দেওয়া উচিত। সো এই জন্য প্রথমে আমি যেটা নিব, তাহলে কি নিব, উই শুড সে নো টু করাপশন, আমাদের এই করাপশনকে, এই দুর্নীতিটাকে না বলা উচিত। কেন বলা উচিত বলতো, আমাদেরকে দুর্নীতিটাকে না বলা উচিত, কারণটা কি, দেখি তো কারণ কোথায় আছে। বাট অলসো হার্মফুল ফর আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজের জন্য আরো ক্ষতিকারক। উই ডু নট থিঙ্ক অফ দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের কল্যাণের জন্য কি করি না, চিন্তা করি না। আবার ডিড সামথিং এগেইনস্ট করাপশন, এই দুর্নীতির বিরুদ্ধে কিছু একটা করা উচিত। তারপরে বিকজ ইট ইজ এ সিরিয়াস সোশ্যাল ক্রাইম উই ওয়ান্ট টু কন্ট্রোল করাপশন, বলতো কারণ আছে এখানে কোনটা, দুর্নীতিকে না বলা উচিত। কারণ ইট ইজ এ সিরিয়াস
সোশ্যাল ক্রাইম, এটা হচ্ছে একটা গুরুতর সামাজিক ব্যাধি বা হচ্ছে অপরাধ বলতে পারো। তাহলে অবশ্যই এখানে কি নিব, বিকজটা নিব। তাহলে ফুল সেন্টেন্সটা আমি যদি ম্যাচ করি কি হবে, এ নাম্বার এর সাথে এই পাশে কি হবে, আইবি নাম্বার, রাইট। আর এই পাশে হবে কি, আইবি নাম্বার। ওকে, আচ্ছা তাহলে তুমি সেন্টেন্সটা যদি সবটা একসাথে ম্যাচ করো, উই শুড সে নো টু করাপশন, আমাদেরকে দুর্নীতিকে না বলা উচিত। বিকজ কারণ ইট ইজ এ সিরিয়াস সোশ্যাল ক্রাইম, এটা হচ্ছে একটা গুরুতর সামাজিক অপরাধ। তো এটা শেষ। এরপরে খেয়াল করি তো, করাপ্ট মানে তো দুর্নীতিগ্রস্ত। করাপ্ট শব্দটা তো কি, দুর্নীতিগ্রস্ত। বলো, দুর্নীতিগ্রস্ত তো অবশ্যই একজন কি হয়, ব্যক্তি হয় না? দুর্নীতিগ্রস্ত তো একজন ব্যক্তি হয়। তাহলে আমি অবশ্যই খুঁজতে হবে এই অংশগুলোর মাঝে প্রথম ওয়ার্ডটা কোনটার, ব্যক্তি আছে। দেখি তো, পারসনস মানে ব্যক্তি, এটা হইতে পারে। হাই তো অ্যাডজেক্টিভ, এটা হবে না। সো তাই, এটাও হবে না। সে তো ভার্ব, এটাও হবে না। ওয়ার্ক মানে কাজ করা, এটাও হবে না। তাহলে অবশ্যই করাপ্ট যেহেতু দুর্নীতিগ্রস্ত, এটার পরে আমার অবশ্যই একটা কি ব্যক্তি আনতে হবে। তাহলে কি হবে, করাপ্ট পারসনস মানে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আর নট অনলি ডিসঅনেস্ট, তারা সবসময় কি হয় না, সৎ মানে অসৎ হয় না। তারা সবসময় কি হয় না, শুধুমাত্র আর নট অনলি ডিসঅনেস্ট, তারা শুধুমাত্র কি হয় না, অসৎই হয় না। মনে রাখবা, নট অনলি যেখানে আছে, আমার এর পরের পার্টটা যেখানে বাট অলসো আছে সেটা বুঝতে হবে। কারণ আমরা জানি নট অনলি ডট এর পরে কি হয়, বাট অলসো হয়। যেখানে ইদার আছে এর পরের পার্টটা আমার কি খুঁজতে হবে, অর খুঁজতে হবে। যেখানে নিদার আছে এর পরের পার্টটাই নট খুঁজতে হবে। যেখানে বোথ আছে এর পরের পার্টটাই এন্ড খুঁজতে হবে। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। তাহলে এই পাশে যেহেতু আমি নট অনলি পাইছি, তাহলে এই পাশের মাঝে যেটার মাঝে বাট অলসো আছে সেটাকে আমার চুজ করতে হবে। তাহলে কি হবে, করাপ্ট পারসনস আর নট অনলি ডিসঅনেস্ট, তারা শুধুমাত্র কি হয় না, অসৎই হয় না। এখানে দেখি তো বাট অলসো কোথায় আছে, এই যে শুরুতেই আছে বাট অলসো হার্মফুল, তারা ক্ষতিকারক হয়। কার জন্য, ফর আওয়ার সোসাইটি, আমাদের সমাজের জন্য ক্ষতিকারক হয়। তাহলে এই তো দেখো সুন্দর মিলে গেল। প্রথমে হচ্ছে বি নাম্বার, বির সাথে কি হবে, এই পাশে পার্সন হবে। ভাইয়া কি হবে, পার্সন। আর এই পাশে কি হবে, এই পাশেও এক নাম্বার হবে। দেখো তো দুইটা মিলাই ফেললাম। তুমি যদি ওইভাবে ওই আহামরি অর্থ নাও বুঝো, তাহলে তুমি তোমার গ্রামার সেন্স দিয়ে এটা কি করতে পারো, ম্যাচ করতে পারো। ভাইয়ের মতো জাস্ট টেকনিক্যালি একটু পড়াশোনা করো। খেয়াল করো তো, করাপ্ট পারসন আর নট অনলি ডিসঅনেস্ট, তারা শুধুমাত্র অসৎই হয় না, বাট অলসো হার্মফুল ফর আওয়ার সোসাইটি, আমাদের সমাজের জন্য তারা ক্ষতিকারক। এরপরে দেখো, নাও ইট ইজ, এটা কি হয় বলতো, এটা হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ, দেখো তো কি হইতে পারে, ইট ইজ পারসন তো শেষ, এটা চলে গেছে, হ্যাঁ এটা শেষ। তারপরে যেখানে সে নো, এটাও শেষ। তাহলে ইট ইজ, বলো ইট ইজ কি হইতে পারে, ইট ইজ কি হইতে পারে, অবশ্যই এটা হবে যে সো নাও ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। তাহলে কি হবে, নাও ইট ইজ হাই টাইম, নাও ইট ইজ হাই টাইম। সির সাথে কি হবে, এই পাশে 2 নাম্বার, এটাই উপযুক্ত সময়। তুমি রাইট ফর্মস অফ ভার্ব পড়তে যাও, তুমি যখন রাইট ফর্মস অফ ভার্ব পড়বা তখন একটা নিয়ম তোমাকে শেখানো হবে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন ভার্বের বি টু ফর্ম বসাইতে হয়। আমরা কি জানি, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্বের কি ফর্ম বসাইতে হয়, বি টু ফর্ম বসাইতে হয়। তাহলে এখানে তো ইট ইজ হাই টাইম আছে, উই মানে হচ্ছে এই সেন্টেন্সের কি সাবজেক্ট। তার মানে এই পাশে আমার ওই পার্টটা খুঁজে বের করতে হবে যে পার্টের শুরুতে কি আছে, ভার্বের বি টু ফর্ম আছে। দেখো কিভাবে টেকনিক্যালি তোমাকে বোঝাইতেছি। আমরা জানি ইট ইজ আইটেমের পরে সাবজেক্ট থাকলে এরপরে ভার্বটা বি টু ফর্মে থাকে, পাস্ট ফর্মে থাকে। তখন আমার বুদ্ধিমানের কাজ হচ্ছে, এখানে উইথ ও সাবজেক্ট দেয়া আছে, তাহলে এই পাশের 5টা পার্টের মাঝে যেই পার্টের শুরুতে ভার্বের বি টু ফর্ম আছে ওইটাকে এটার সাথে ম্যাচ করব। তাহলে কি আছে এখানে, বাটলসু তো আমরা দিয়ে দিছি অলরেডি, না উই তো সাবজেক্ট, এটা হবে না। উই কখনো হবে না। ডিড মানে ভার্বের বি টু ফর্মে আছে, এটা হইতে পারে। তারপরে দেখো বিকজ তো কনজাংশন, এটাও হবে না, এটা অলরেডি আবার ব্যবহার করে ফেলছি। আবার উই ওয়ান্ট টু কন্ট্রোল, উই তো জীবনেও হবে না। তাহলে দেখো অটোমেটিক তুমি বুঝতে পারতেছো, এই ডিড যেহেতু বি টু ফর্মে আছে, তাহলে উই ডিড সামথিং এগেইনস্ট করাপশন। দেখো তো ভাইয়া সেন্টেন্সটা মিলছে কিনা, যে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই ডিড সামথিং এগেইনস্ট করাপশন, এই দুর্নীতির বিরুদ্ধে কোনো একটা কিছু করার এটাই উপযুক্ত সময়। দেখছো টেকনিক্যালি পড়াশোনা করলে কেমনে করা যায়। তাহলে ওই পাশে কি হবে, ওই পাশে হবে 3 নাম্বারটা। এরপরে আসো এটাই, উই শুড আমাদের উচিত। দেখো আবার শুড হচ্ছে একটা মডাল ভার্ব। ভাইয়া কি ভার্ব, মডাল ভার্ব। আর তুমি জানো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, বিয়ন্ড ফর্ম বসে। তাহলে আমার বুদ্ধিমানের কাজ হবে এই পার্টগুলোর মাঝে যে পার্টটার মাঝে বিয়ন্ড ফর্ম আছে ওইটাকে আগে চুজ করা। এখানে আমরা সের মাঝে একটা দেখি বিয়ন্ড ফর্ম আছে, আবার এই ওয়ার্কের মাঝে কি আছে, বিয়ন্ড ফর্ম আছে। অলরেডি তো সে ভার্বটা আমি বসায় দিছি যে শুডের সাথে, প্রথম অংশের সাথে। তাহলে এটা তো আর হবে না, হবে এখানে আরেকটা বিয়ন্ড কোনটা আছে, ওয়ার্ক আছে। তাহলে চোখ বন্ধ করে এখানে কি হবে,
যে উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের একসঙ্গে কাজ করা দরকার, যদি যদি ইফ যদি আমরা কি চাই, যদি দুর্নীতিটাকে কি করতে চাই, কন্ট্রোল করতে চাই, তাহলে বলো এখানে কি আছে, উই ওয়ান্ট টু কন্ট্রোল করাপশন। ওকে, আর দেখো তো ইফ এর পরে অন্য কোনটা মিলে কিনা, ইফ উই ডু নট থিঙ্ক অফ দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি, এটা তো হবে না, বিকজ তো এটা অলরেডি একবার ব্যবহার করে ফেলছি, এটা ব্যবহার করে ফেলছি, এটা ব্যবহার করে ফেলছি, বাকি আছে এই যে 2 নাম্বারটা, আর বাকি আছে কি এই পাশে কি, উই ওয়ান্ট টু কন্ট্রোল করাপশন। তাহলে অবশ্যই অর্থের সাথে কোনটা চাই, যে উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের একসঙ্গে কাজ করা দরকার, ইফ যদি ইফ উই ওয়ান্ট টু কন্ট্রোল করাপশন, এই দুর্নীতিটাকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে চাই তাহলে আমাদের একসঙ্গে কাজ করা দরকার। তাহলে অনায়াসে আমি বলতে পারি যে ভাইয়া কি হবে এখানে, প্রথমে যে ডি নাম্বার হবে, আর ডি নাম্বার সাথে কি হবে, ওয়ার্ক টুগেদার, একসঙ্গে যদি আমরা কি করি, আমাদের মানে কাজ করা উচিত যদি আমরা এই দুর্নীতিটাকে কন্ট্রোল করতে চাই। ওকে, এরপরে বাকি একটা আছে, যেটা বাকি আছে এটা এমনি মিলে যাবে, বাট উই আর সো সেলফ সেন্টার্ড দ্যাট, আমরা এতই আত্মকেন্দ্রিক, যে এতই স্বার্থপর যে উই ডু নট থিঙ্ক, আমরা চিন্তাও করি না, অফ দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের কল্যাণের কথা একবারও আমরা চিন্তা করি না, আমরা সবাই হচ্ছে নিজেকে নিয়ে ব্যস্ত, সেলফ সেন্টার্ড। ওকে, তাহলে ভাইয়া কি হবে, ভাইয়া বাকি আছে কোনটা, ই নাম্বার, হ্যাঁ, এর সাথে এই পাশে কি হবে, সো সেলফ সেন্টার্ড 3 নাম্বার হবে, আর ওই পাশে কি হবে, ওই পাশে হবে এই যে 2 নাম্বারটা। ওকে, অর্ডার হয়েছে? তুমি জাস্ট একটু ভাইয়াকে কমেন্ট বক্সে জানাও যে আপনি যে ভাই এত সুন্দর করে সাবস্টিটিউশন টেবিলটা ম্যাচ করে দিয়েছেন, এটা আমার কাছে পুরাই অর্ডার লাগতেছে, একদম পানি পানি। একটু ভাইয়াকে কমেন্ট করে বলো যে ভাইয়া 2 নং ওয়াটার, ভাইয়া 2 নং ওয়াটার, জাস্ট একটু কমেন্ট বক্সে জানাও। আবার আমরা যদি একটু রিভাইজ দেই, দেখো উই শুড, যেহেতু মডেল ভার্ব বি ওয়ান নিতে হবে, আর কেন বি ওয়ান আছে কোনটা, সে এর মাঝে আছে, ওয়ার্কের মাঝে আছে, যেহেতু প্রথম সেন্টেন্সটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স, এই জন্য আমরা সে নিছি, যে উই শুড সে নো টু করাপশন, আমাদেরকে দুর্নীতিকে কি করা উচিত, না বলা উচিত। কারণটা কি, কারণ বিকজ ইট ইজ এ সিরিয়াস সোশ্যাল ক্রাইম। ওকে, তারপরে খেয়াল করো, করাপ্ট দুর্নীতিগ্রস্ত, আর দুর্নীতিগ্রস্ত তো একজন ব্যক্তি হয়, এই জন্য কি নিলাম, পার্সন নিলাম। করাপ্ট পার্সনস আর নট অনলি ডিসঅনেস্ট, তারা শুধুমাত্র অসতী না, আমরা জানি নট অনলি যেখানে আছে, পরের পার্টে বাট অলসো নিতে হবে, এখানে বাট অলসো আছে, বাট অলসো হার্মফুল ফর আওয়ার সোসাইটি। এরপরে খেয়াল করো, নাও ইট ইজ, এখন এটা হয়, এটা উপযুক্ত সময়, এক্ষেত্রে আমরা কি নিতে পারি, হাই টাইম নিতে পারি, নাও ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। উই, আর আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে এরপরে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাইতে হয়, আর এই পার্টের মধ্যে 2 নাম্বার ফর্ম কোনটা আছে, ডিড আছে, তাহলে ইট ইজ হাই টাইম উই ডিড সামথিং এগেইনস্ট করাপশন। এরপরে খেয়াল করো, উই শুড, আমাদের উচিত, বলো আমাদের কি করা উচিত, শুডের পরে মডাল ভার্ব বসে, আর মডাল ভার্বের মধ্যে সে আছে, আর সরি শুডের পরে বলে মডাল ভার্ব বসে, শুডের পরে হচ্ছে মেইন ভার্ব বসে, মানে মেইন ভার্বে বেস ফর্ম, তাহলে এখানে তো সেম বেস ফর্মে আছে, ওয়ার্কও বেস ফর্মে আছে, অলরেডি আমরা হচ্ছে সেটা কি করে দিছি, শেষ করে দিছি, এটা আমাদের আরেকটার সাথে হয়ে গেছে, তো অলরেডি এখানে কি হবে, ওয়ার্ক হবে। তাহলে উই শুড ওয়ার্ক টুগেদার ইফ, যদি আমরা কি করতে চাই, এই করাপশনটাকে নিয়ন্ত্রণ করতে চাই। আর ফাইনালি যেটা আছে, বাট উই আর সো সেলফ সেন্টার্ড দ্যাট, আমরা এতই আত্মকেন্দ্রিক যে উই ডু নট থিঙ্ক অফ দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের কল্যাণের কথা একবারও চিন্তা করি না। বলো অর্ডার হয়েছে কিনা একটু ভাইয়াকে বলিও। সো এই যে দেখো, প্রথম 1 নং এবং 2 নং দুটোটাই অর্ডার। এবার আমি তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, তোমরা যারা এসএসসি 26 এন্ড 27 ব্যাচের ছোট ভাইয়ারা আছো, তোমরা ইংলিশ নিয়ে খুবই পেন নিয়ে যারা আছো, তোমাকে আমি বলবো, আমি তোমাদের জন্য একটা প্রিমিয়াম লেভেলের কোর্স লঞ্চ করছি, সেটার নাম হচ্ছে মিশন ইংলিশ এ প্লাস কোর্স। আমি তোমাকে বলি, তুমি যদি জাস্ট এই মিশন ইংলিশ এ প্লাস কোর্সে ভর্তি হও, তাহলে তোমার এই যে 200 মার্কস আছে না, এই 200 মার্কসের একটা কমপ্লিট প্রিপারেশন তুমি আমার এই কোর্সে পেয়ে যাবা, একদম ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এ টু জেড যা আছে সব শেষ করে দেব। ভাই টাকা কত, টাকা মাত্র 500 টাকা। ভাই কত, মাত্র 500 টাকা। এই 500 টাকার বিনিময়ে তুমি 200 মার্কসের একদম 200 মার্কে মানে প্রপার একটা প্রিপারেশন নিতে পারো, যদি আমার এই কোর্সে ভর্তি হতে চাও। আর তুমি যদি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতেছি, তুমি একটু ভাইয়াকে নক দিও, এবং তোমাকে পরে ভর্তি করার প্রসেস আমি তোমাকে বলে দিব। আর ভর্তি হওয়ার প্রসেস এত হামরি না, আমার যে নাম্বারটা, এই নাম্বারে বিকাশে 500 টাকা পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে ভর্তি করে দিব। নাম্বারটা যে ভাইয়া এইটা, তুমি একটু ভালো করে দেখে নাও, হ্যাঁ, 017861787, এরপর হচ্ছে তোমার 64, ভাই কি 64, এই যে নাম্বারটা আছে না 01786178764, এই নাম্বারে বিকাশে তুমি মাত্র 500 টাকা পাঠাবো, হ্যাঁ, সেন্ড মানি করিও। 500 টাকা পাঠানোর পরে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও যে ভাই টাকা পাঠিয়েছে, আমাকে ভর্তি করাই দেন। আর তোমাকে কোর্স সম্পর্কে আর এত কিছু বলবো না, তুমি আমার আগে ফুল ক্লাসটা দেখো, দেখে তুমি যদি সত্যি তোমার কাছে ভালো লাগে, তুমি নিশ্চিন্তায় আমার ভাইয়ের কোর্সে ভর্তি দিতে পারো।
তখন তোমার ইংলিশের যে ভয়, সেই ভয়টা আমি দূর করবো। একদম ডেডিকেটেডলি আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে পড়াইতেছি। অলরেডি 260 জনের মতো আমার কোর্সে ভর্তি হয়ে গেছে। তো আর কোর্স রিলেটেড আর একটা কথা বলবো না। যদি আমার ক্লাস দেখো, হিউজ লেভেলের ক্লাস আমার ফ্রি দেওয়া আছে ইউটিউবে, আর ক্লাস দেখো, ভালো লাগলে পরে তুমি নিশ্চিন্তায় ভর্তি হয়ে যাও। তোমার দায়িত্ব আমি ভাইয়া নিব, তোমাকে কিভাবে ইংলিশে এপ্লাস হইতে হয় সেটা আমি দেখাই দিব ইনশাআল্লাহ এবার এসএসসি 26 এন্ড 27 ব্যাচকে। সো এটা ছিল আমাদের ম্যাচিং সেন্টেন্স বা সাবস্টিটিউশন টেবল, যেটাই বলো না কেন। এরপরে আমাদের চলে আসবে রাইট ফর্মস অফ ভার্ব। তোমরা অনেকে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে প্যারা খাও না? তোমরা অনেকে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে প্যারা খাও না? তুমি ভাইয়ের ক্লাসটা দেখো কিভাবে রাইট ফর্মস অফ ভার্বের আনসারগুলো দিতে হয়। আমরা প্রথমে এ থেকে একদম যে পর্যন্ত লিখে ফেলি, এ বি সি ডি ই এফ, এরপর আছে তোমার কি জি এইচ আই জে। ওকে, আচ্ছা, রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে তোমার দুইটা কাজ করতে হয়। রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে দুইটা কাজ করতে হয়। প্রথম হচ্ছে তোমার উপরে যে বক্সের মাঝে যে ভার্বগুলো দেওয়া থাকে, অর্থের সাথে সামঞ্জস্য রেখে বক্সের মাঝে ভার্বগুলোকে বসাইতে হয়। এবং 2 নাম্বার কাজ হচ্ছে ওই ভার্বটাকে তোমার গ্রামাটিক্যালি কি করতে হয়, কারেক্ট করতে হয়। দুইটা কাজ। প্রথম হচ্ছে সুইটেবল ভার্বটা সুইটেবল প্লেসে বসানো, এবং সেন্টেন্সের প্রয়োজনে ওইটাকে গ্রামাটিক্যালি ফর্মটা কি করা, চেঞ্জ করা। বেশ, এতটুকু কাজই আমাদের করতে হয়, এত পেন নেওয়ার কোনো দরকারই নাই। খেয়াল করো তো ভাইয়া, দেখি এখানে কি আছে। আগে বক্সের ভার্বগুলো দেখি। ভাই বলো, অ্যাচিভ শব্দের অর্থ কি করা, অর্জন করা। এরপর রাইটিং মানে হচ্ছে লেখা, ওয়াইট অপেক্ষা করা, কাম মানে হচ্ছে আসা, স্টে মানে হচ্ছে থাকা, হেল্প মানে হচ্ছে তোমার, হেল্প হচ্ছে তোমার এই যে হোল্ড আছে না, হোল্ড শব্দটা তোমার ধারণ করা বা কোথাও কোনো কিছু রাখা। এটা হচ্ছে ভার্বের বি1 ফর্ম। ভাইয়া কি ফর্ম, বি1 ফর্ম। আর হোল্ডের বি2 ফর্ম হচ্ছে হেল্ড, হ্যাঁ। এবং বি3 এটা হচ্ছে বি2 ফর্ম, আর বি3 ফর্ম তোমার হচ্ছে কি হেল্ডি, হ্যাঁ। তাহলে হোল্ড তো কি করা, ধারণ করা বা কোথাও কোনো কিছু রাখা। এর পাস্ট ফর্ম হচ্ছে হেল্ড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি হেল্ডি। এখানে বি2 ফর্মে আছে, বা তুমি বি3 ফর্ম বলতে পারো। আবার বিল্ড, এই বিল্ড শব্দটা তোমার নির্মাণ করা। স্ট্রাইপ, স্ট্রাইপ শব্দটা তোমার চেষ্টা করা। গিভ মানে দেওয়া, লিমিট মানে হচ্ছে সীমিত করা বা সীমাবদ্ধ করা। তুমি হোয়াটএভার যাই বলো না কেন। সেই যে ভার্বগুলো আমি দেখলাম, দেখার পরে আমার এখন কাজ হবে এই বক্সটাকে বা এই প্যাসেজটা আমার পড়া। এরপরে অর্থের সাথে যে ভার্বটা যায় ওইটাকে ওখানে বসাবো, আর ওইটার গ্রামাটিক্যালি ফর্মটা চেঞ্জ করব। ব্যাস, ওকে, আমরা দেখি একটু। ওকে, দেখো, নলেজ ইজ লাইক এ রিভার। জ্ঞান হচ্ছে তোমার এটা নদীর মতো। জ্ঞান হচ্ছে একটা নদীর মতো, দ্যাট ড্যাশ ইন ওয়ান প্লেস ফর লং, যেটা তোমার অনেক লম্বা সময় একটা জায়গায় কি থাকে না, মানে এক জায়গায় আবদ্ধ থাকতে চায় না, একটা জায়গায় থাকতে চায় না। তুমি দেখো নদীর মাঝে তুমি পানিকে একটা জায়গায় তুমি কনস্ট্যান্ট রাখতে পারবা, পানিকে স্থির রাখতে পারবা? পারবা না। কিন্তু পানি কিন্তু তার মানে সময়ের ধারায় সে মানে চলতেই থাকে, এক জায়গায় স্থির থাকে না। ঠিক তেমনি ভাবে এখানে বলতেছে নলেজকে ওই নদীর সাথে উদাহরণ দিচ্ছে। নলেজও কি করে না, মানুষ চাইলেই ওই নদীর পানির মতো এক জায়গায় সীমাবদ্ধ করতে এরা পারে না। আমার কাছে যে নলেজ আছে সেই নলেজটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা এক সময় নলেজটা পাওয়ার পরে তোমরা তোমাদের শিক্ষার্থীদেরকে তোমরা দিবা। অর্থাৎ দেখো, নলেজ একজন থেকে আরেকজনের জায়গায় কি হয়, স্থানান্তরিত হয়। তো এই কথাটা এখানে বলছে যে নলেজ ইজ লাইক এ রিভার, নলেজ জ্ঞানটা হচ্ছে একটা নদীর মতো, দ্যাট ড্যাশ ইন ওয়ান প্লেস ফর লং, যেটা হচ্ছে একটা লম্বা সময় ধরে একটা জায়গায় কি থাকতে চায় না, থাকতে চায় না। তাহলে থাকা ইংলিশ বলো তো কি? এই যে স্টে ভার্বটা আমি এখানে বসাইতে পারি। ভাই বলো কি বসাইতে পারি? প্রথমে লিখবা না, প্রথমে তুমি মাথায় রাখো যে এখানে স্টে ভার্বটা হইতে পারে। এখন দেখি তো এটা কি নেগেটিভ করা লাগবে কিনা। যে জ্ঞান হচ্ছে একটা নদীর মতো, যেটা হচ্ছে থাকে নাকি এক জায়গায় থাকে নাকি একটা জায়গায় থাকে না, অবশ্যই থাকে না, আমার নেগেটিভ করতে হবে। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে যে নরমালি একটা কথা, সো এই জন্য আমার কি করতে হবে, নেগেটিভ করতে হবে। ডো নট কিংবা ডাজ নট দিয়া। ভাই বলো, ডো নট কিংবা ডাজ নট দিয়া। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা একটা ভার্বকে যদি নেগেটিভ করতে চাই তখন আমাদের ডো নট কিংবা ডাজ নট দিয়া করতে হয়, রাইট? তাহলে এখন এটা এখন কি হবে বলো তো, এই যে দ্যাট, এখন এই যে বিষয়টা, এখন এটা কি তোমার ডো নট হবে নাকি ডাজ নট হবে, এটা ডিপেন্ড করে তার আগের সাবজেক্টের উপর। আমরা জানি দ্যাট মানে হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকে, যে অ্যান্টিসিডেন্ট থাকে, ওইটা দেখে আমাদের ভার্বটা কি করতে হয়, বসাইতে হয়। এখানে রিভার মানে কি নদী, নদী কি সিঙ্গুলার না, নদী কি সিঙ্গুলার, তাহলে আমাকে ডো নট নিব নাকি ডাজ নট নিব, অবশ্যই ডাজ নট নিতে হবে। তাহলে দ্যাট ডাজ নট, এরপরে কি ভার্বটা বসাবো, স্টে ভার্বটা বসাবো। ডাজ নট স্টে, যেটা থাকতে চায় না, স্টে ওয়ান প্লেস ফর লং। আমি আবারও তোমাকে বলে দিতেছি ভাইয়া, নলেজ ইজ লাইক এ রিভার, জ্ঞান হচ্ছে তোমার একটা নদীর মতো। ডেট যেটা, ওই যে নদীটা যেটা কি করে জানো,
ডাজ নট স্টে, যেটা থাকে না ইন ওয়ান প্লেস, একটা জায়গায় থাকে না ফর লং, অনেক লম্বা সময়ের জন্য থাকে না। নদীর পানি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, ঠিকভাবে জ্ঞান হচ্ছে একজন থেকে আরেকজনে স্থানান্তরিত হয়। ওকে, এরপরে খেয়াল করো, স্কলার্স ডেস টু কিপ নলেজ ফ্লোয়িং টু এভরিওয়ান। স্কলার যারা আছে, পণ্ডিত যারা আছে, শিক্ষক যারা আছেন, তারা ডেস টু কিপ নলেজ, তারা হচ্ছে জ্ঞানকে কি করে, মানে টু কিপ নলেজ ফ্লোয়িং টু এভরিওয়ান, মানে জ্ঞানটাকে একজন থেকে আরেকজনের কাছে ছড়ায় দিতে তারা কি করে, চেষ্টা করে। ভাইয়া বলো কি করে, চেষ্টা করে। তাহলে দেখি চেষ্টা করা ইংলিশ কি আছে এখানে, স্ট্রাইভ। স্ট্রাইভ মানে হচ্ছে তোমার মানে কঠোর চেষ্টা করা, অনেক বেশি চেষ্টা করা, এরকম অর্থে আমরা স্ট্রাইভ ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমি যদি ব্যবহার করি কি হবে, স্কলার্স ডেস টু কিপ নলেজ ফ্লোয়িং টু এভরিওয়ান, সে মানে যারা হচ্ছে পণ্ডিত যারা আছে তারা হচ্ছে চেষ্টা করে টু কিপ নলেজ, এই যে জ্ঞানটাকে চেষ্টা করে, কি চেষ্টা করে, ফ্লোয়িং প্রবাহিত করতে, মানে একজন থেকে আরেকজনের কাছে ছড়ায় দিতে হচ্ছে তারা চেষ্টা করেন। তো চেষ্টা করার অর্থে আমরা স্ট্রাইভ দিতে পারি, বলো স্ট্রাইভ দিতে পারি। এই স্ট্রাইভ ভার্বটাকে চেঞ্জ করতে হবে না, রাইট ফর্মস ভার্বে তোমাকে অনেকে অসংখ্য রুলস তোমাকে শেখাবে। ভাইয়া তোমাকে জাস্ট একটা টেকনিক দিতেছে, এই টেকনিকটা তুমি যদি শোনো তুমি দেখবা তোমার রাইট ফর্মস ভার্বে 10টার মাঝে 4-5টাই আসে এটা থেকে। কোনটা দেখবা, 10টা ভার্বই তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, 10টার মাঝে 10টার মাঝে 4-5টা ভার্বই তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমন বর্তমানে কোনো একটা কাজ হয় বা হয়ে থাকে, জেনারেল কোনো ঘটনা বা বৈজ্ঞানিকভাবে সত্য, এই যে সেন্টেন্স গুলা এগুলো হচ্ছে তোমার অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সাধারণ কোনো ঘটনা হইলে, বর্তমানে কোনো একটা কাজ হয়ে থাকে, ইন জেনারেল কোনো কথা হইলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তুমি মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে একটা ভার্ব সে দুইটা ফর্মে হয়। সাবজেক্টের পরে ভার্বটা হয় তোমার বি1 ফর্ম হবে, নয় বি1 এর সাথে কি হবে, এসবিএস হয়ে থাকে। দেখবা বেশিরভাগ আনসারই কি থাকে, হয় বি1 থাকে, না হলে বি1 এর সাথে কি থাকে, এসবিএস থাকে। সো বি1 তুমি কখন ইউজ করবা আর বি1 এর সাথে এসবিএস কখন ইউজ করবা বলতো, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন হি থাকে, শি থাকে, ইট থাকে, বা যে কোনো সিঙ্গুলার নাউন, এগুলোর সাথে কি ইউজ করতে হয়, আমাদের ভার্বের সাথে এসবিএস যুক্ত করতে হয়। আর বাকি সব ক্ষেত্রে আমরা বি1 ইউজ করি, রাইট। আমি যদি বলি দে বলি, দের সাথে বি1 হয়। তারপরে তো আমি যদি বলি উই বলি, উই এর সাথে কি হয়, বি1 হয়। জাস্ট হি শি ইট আর যে কোনো সিঙ্গুলার নাউনের সাথে কি হয়, ভার্বের সাথে এসবিএস হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে ভাইয়া তুমি জাস্ট এখন খাতার মধ্যে লিখে রাখো যে আমরা ভাইয়া বলে দিছে রাইট ফর্মস ভার্বে 4 থেকে 5টা ভার্বে ঠিক করতে হয় আমার কি দেখে, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, মানে কোনো একটা কাজ হয় বা হয়ে থাকে, জেনারেল কোনো কথা। সো এই ক্ষেত্রে আমাদের ব্র্যাকেটের ভার্বটা দুইটা ভার্ব হইতে পারে, হয় ভার্বের বি1 ফর্ম হবে, না হলে বি1 এর সাথে এসবিএস। যখন সাবজেক্টটা হি শি ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন হয় তখন এসবিএস যুক্ত করব, আর বাকি সব ক্ষেত্রে ভার্বটা যা আছে তাই অর্থাৎ বি1 ফর্মে থাকবে। খেয়াল করো তো, স্কলার্স ডেস টু কিপ নলেজ ফ্লোয়িং টু এভরিওয়ান, মানে যারা হচ্ছে পণ্ডিত ব্যক্তি আছে তারা হচ্ছে তাদের জ্ঞানটা একজন থেকে আরেকজনের কাছে প্রবাহিত করতে, ছড়ায় দিতে তারা চেষ্টা করে থাকে। এটা হচ্ছে জেনারেল একটা কথা, চেষ্টা করে থাকে। তো এরকম হইলে সাধারণ কোনো বর্তমান হইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাইভ ভার্বটা নিলাম। স্ট্রাইভ ভার্বটা দুইটা ফর্ম হইতে পারে, হয় স্ট্রাইভই থাকবে, না হয় স্ট্রাইভের সাথে কি হবে, এস বাই এস হবে, ইএস যুক্ত হবে। আমি কেন ইএস যুক্ত করি নাই, কারণ হচ্ছে এখানে স্কলার যে আছে, স্কলারস হচ্ছে প্লুরাল। সে যদি তোমার কি হইতো থার্ড পারসন সিঙ্গুলার, একজন স্কলার হইতো, তখন আমি স্ট্রাইভস দিতাম। যেহেতু প্লুরাল আছে তাহলে আমার এখানে কি দেওয়ার দরকার নাই, এস দেওয়ার দরকার নাই, এই জন্য শুধু স্ট্রাইভই রাখছি। বলো বুঝছো কিনা? এরকম আনসার অনেকগুলা পাবা তুমি। খেয়াল করো তো, দে ড্যাশ মেনি বুকস আর্টিকেলস এন্ড আইডিয়াস টু স্প্রেড লার্নিং। দে বলতে ওই যে স্কলার গুলোকে বোঝাচ্ছে, পণ্ডিত ব্যক্তিদেরকে বোঝাচ্ছে। তারা ড্যাশ মেনি বুকস, তারা হচ্ছে বিভিন্ন বই লেখে, আর্টিকেল অনুচ্ছেদ লেখে, এন্ড আইডিয়াস বিভিন্ন আইডিয়া তারা হচ্ছে কি করে, জেনারেট করে, টু স্প্রেড লার্নিং, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটাকে ছড়ায় দিতে, স্প্রেড করতে তারা বিভিন্ন কলাম লেখে, আর্টিকেল লেখে, কিংবা বিভিন্ন বই লেখে। সো এগুলা কি করে, তারা লেখে। তো লেখা ইংলিশ কি বলতো, এখানে লেখা ইংলিশ কি আছে, লেখা ইংলিশ হচ্ছে রাইটিং। তো তুমি বলো তারা হচ্ছে লেখে, সাধারণ কোনো ঘটনা না, তারা লেখে, এটা একটা অভ্যাসগত কাজ। যে একটা কাজ যদি সেটা অভ্যাসগত হয় বা বর্তমানে কোনো একটা কাজ সাধারণ কোনো ঘটনা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। তো এটা আমি ধরে নিলাম এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভার্বটা, এটা দুইটা ফর্ম হয়। এই রাইট ভার্বটা দুইটা ফর্ম হবে, হয় রাইট হবে, না কি হবে, রাইটস হবে, দুইটা ফর্ম। আমরা জানি বি1 ফর্ম হয় বি1 ফর্ম, না হয় কি হবে, বি1 এর সাথে এসবিএস হতে কি হবে, রাইটস হবে। এখন বি1 হবে নাকি বি1 এর সাথে এসবিএস হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। দেখি তো সাবজেক্ট কি আছে, দে, দের সাথে তো আর এসবিএস যুক্ত করব না, তাহলে ভার্ব যা আছে তাই বসাইতে হবে। ভার্বটা কি ছিল, রাইটিং, রাইটিং তো বসাবো না, কি বসাবো, বি1 ফর্ম বসাবো। তাহলে এখানে কি হবে,
সি নাম্বারটা হবে রাইট। বুঝছো ভাইয়া? তাহলে দে রাইট, তারা লিখে, কি লিখে? মেনি বুকস, আর্টিকেলস এন্ড আইডিয়াস টু স্প্রেড লার্নিং। খেয়াল করো, লাইব্রেরিজ গ্রন্থাগার, ডেস কাউন্টলেস ট্রেজার্স অফ উইজডম অফ সিকার্স। উইজডম মানে হচ্ছে জ্ঞান, ট্রেজার্স মানে হচ্ছে সম্পদ, তারপর সিকার মানে হচ্ছে সিক মানে হচ্ছে তোমার খোঁজা, তাহলে তোমার সিকার মানে তোমার অনুসন্ধানী, অনুসন্ধানকারী, যারা হচ্ছে কোনো কিছু অনুসন্ধান করে জ্ঞানের জন্য। তাহলে গ্রন্থাগার যেগুলো আছে, এই গ্রন্থাগার গুলা হচ্ছে অসংখ্য সম্পদের ভান্ডার। হ্যাঁ, অসংখ্য সম্পদের ভান্ডার। কি সম্পদ? জ্ঞান। হ্যাঁ, ফর সিকার্স, ওই যে তোমার জ্ঞান অন্বেষণকারী যে বিভিন্ন জ্ঞানের যে সম্পদ আছে, অসংখ্য সম্পদের ভান্ডার হচ্ছে তোমার কি? ওই লাইব্রেরি। অর্থাৎ লাইব্রেরির মাঝে কি থাকে? অনেকগুলা জ্ঞান বা নলেজ ধারণ করে। লাইব্রেরির মাঝে অনেক জ্ঞান ধারণ করে। তো ধারণ করা ইংলিশ কি? ধারণ করা ইংলিশ হচ্ছে হেল্ড, তাই না? এই হেল্ড হচ্ছে এই হোল্ডের, আমি তো প্রথমে বলছিলাম হোল্ড তো ধারণ করা, এই হোল্ডের পাস্ট ফর্ম হচ্ছে তোমার কি? হেল্ড। তো লাইব্রেরি সাধারণত কি হয়ে থাকে? লাইব্রেরি হচ্ছে এত তো জ্ঞান কি করে? ধারণ করে। এটা বর্তমান, সাধারণ বর্তমান। তো এরকম সাধারণ বর্তমান বোঝাইলে এটা কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তো আমরা জানি ভার্বে দুইটা ফর্ম হয়, হয় বি ওয়ান ফর্ম হবে, না হয় বি ওয়ানের সাথে কি হবে? এস বি এস হবে। সো লাইব্রেরিজ যেহেতু প্লুরালে আছে, প্লুরাল থাকলে তো আর আমি বি ওয়ান ইউজ করবো না, সরি বি ওয়ানের সাথে এস বি ইউজ করবো না, বি ওয়ান মানে ভার্বটা বি ওয়ানই থাকবে। তাহলে এখানে কি নিয়েছিলাম আমি? এখানে হেল্প নিয়েছিলাম। হেল্প তো হবে না, হেল্প হচ্ছে বি টু ফর্ম। এরকম তো না, এরকম না যে লাইব্রেরি আগে তোমার নলেজ ধারণ করতে এখন করে না, এরকম না। না, লাইব্রেরি হচ্ছে সবসময় জ্ঞানকে ধারণ করে, মানে প্রেজেন্ট টেন্স। এই জন্য হেল্প দিতে পারবো না, এটা হয়ে যাবে কি? আর প্রেজেন্ট ফর্ম হোল্ড হয়ে যাবে। ওকে, আর যদি এখানে একটা লাইব্রেরি থাকতো তখন এই হোল্ডের সাথে কি যুক্ত করতাম? এস যুক্ত করতাম, হোল্ডস হইতো। কথা বুঝছো? তাহলে লাইব্রেরিজ হোল্ড কাউন্টলেস ট্রেজার্স অফ উইজডম ফর সিকার্স, তার যে অন্বেষণকারী আছে, যারা হচ্ছে রিডার আছে, পাঠক আছে, তাদের জন্য অনেক জ্ঞান এটা ধারণ করে থাকে। এরপরে কি রে ভাই, এরপরে হচ্ছে আর একটা অংশ ছিল তো আমার, এই যে এখানে অনেক সময় তো থাকে না তোমার। হ্যাঁ, এই পিডিএফটা তোমার কই যে চলে যায় আলাই যাবে, তোমার এরকম হয় আর কি। এখানে টিভিতে দেওয়ার পরে অনেক পিডিএফ চলে যায়, মানে পিডিএফ এর অনেক অংশ চলে যায়। সঠিকবার তো তোমরা একটু যে মডেল যেটা আছে আর কি, মডেল বলতে টেস্ট পেপারে যে প্রশ্নটা আছে রাজশাহী ক্যাডেট কলেজ, বাকি যতটুকু আছে এটা একটু তোমরা দেখে নিও। আর এখানে যেটা ছিল এটা হচ্ছে এখানে পাইতেছি না, আমার ফোনে আছে পিডিএফ এ, বাট ফোনের পিডিএফ এ যখন এখানে দিছি অনেক সময় এরকম হয় পিডিএফ এর কিছু কিছু অংশ এখান থেকে চলে যায়, মানে কিভাবে যে চলে যায় আল্লাহ জানে। তো এটা বাকিটা তোমরা একটু বইয়ে চেক করিও। আর এটা যে যতটুকু এত দেখলা, তুমি দেখো তো যে প্রথমে রাইট ফর্মস ভার্বের ক্ষেত্রে তুমি যেটা করবা, উপরের ভার্বগুলো একটু দেখে নেবা, দেখে নেওয়ার পরে তুমি প্যাসেজটা পড়বা আর বসায় যাবা। আর যেখানে যেটা প্রয়োজন ওটা তুমি কি করবা? গ্রামাটিক্যালি চেঞ্জ করবা। আর তোমরা যদি আমার পেইড ব্যাচে ভর্তি হও তাহলে রাইট ফর্মস ভার্বের একটা প্রিমিয়াম ক্লাস পাবে, এই একটাই যথেষ্ট, 4 ঘন্টা লাগতে পারে। এই 4 ঘন্টার মধ্যে পুরো রাইট ফর্মস ভার্ব আমি অর্ডার করবো। প্রথমে হচ্ছে প্রত্যেকটা যতগুলো রুলস দরকার বোর্ড প্রশ্নের জন্য ওইগুলো পড়াই দেবো 20-22টা, এবং ওইখান থেকে হচ্ছে হিউজ লেভেলের হচ্ছে বোর্ড কোয়েশ্চেন টেস্ট প্রশ্ন আমি সলভ করাই দেবো, তার পুরাই অর্ডার হয়ে যাবে। সো এটা করতে হলে তুমি জাস্ট, আমি বলবো এত টাকা না, আমি তোমাকে জোর করবো। কেন? কারণ টাকা খুব বেশি না, মাত্র 500 টাকা। সো কেন ভর্তি হবো না? কেন না? সঠিকবার তো দেখো, নলেজ ইজ লাইক এ রিভার, নদী হচ্ছে তোমার কি, মানে জ্ঞান হচ্ছে একটা নদীর মতো, যেটা হচ্ছে এক জায়গায় কি থাকতে চায় না, সীমাবদ্ধ থাকতে চায় না, বা যেটা হচ্ছে এক জায়গায় থাকতে চায় না। এই জন্য স্টে ভার্বটা নিয়েছিলাম, আর নেগেটিভ করার জন্য ডাজন্ট আনছিলাম, যে ডাজন্ট স্টে ইন ওয়ান প্লেস। আর স্কলার দেস টু কিপ নলেজ ফ্লোয়িং টু এভরিওয়ান, যে জ্ঞানী যারা আছে বা হচ্ছে পণ্ডিত যারা আছে, তারা হচ্ছে এই জ্ঞানটাকে আরেকজনের কাছে ছড়াই দিতে তারা সাহায্য করে থাকে, তারা চেষ্টা করে থাকে। চেষ্টা করা ইংলিশ হচ্ছে স্ট্রাইভ। আর যে চেষ্টা করে থাকে সাধারণ একটা বর্তমান, এই জন্য আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি জানি ভার্বে দুইটা ফর্ম হয় বি ওয়ান ফর্ম অথবা বি ওয়ানের সাথে এসবিএস। আর যেহেতু এখানে স্কলার্স প্লুরাল আছে, এই জন্য স্ট্রাইভই থাকবে। এরপরে খেয়াল করো, দে ড্যাশ মেনি বুকস, তারা বিভিন্ন বই লেখে। লেখা ইংলিশ কি? রাইট। আর লেখা সাধারণ বর্তমান হওয়ায় এটা হয় বি ওয়ান হবে, নাহলে বি ওয়ানের সাথে এসবিএস। যেহেতু দেটা হচ্ছে প্লুরাল, এই জন্য রাইটই আছে। তারপরে আইডিয়াস টু স্প্রেড লার্নিং, লাইব্রেরিজ ডেস্ক কাউন্টলেস ট্রেজার্স অফ উইজডম, জ্ঞান, তোমার লাইব্রেরি গুলো হচ্ছে অনেকগুলো জ্ঞান কি করে রাখে, বইয়ের জ্ঞান গুলো এগুলো ধারণ করে ইংলিশ হচ্ছে হোল্ড। এখানে হোল্ডের পাস্ট ফর্ম আছে হেল্ড, আমি তো পাস্ট ফর্মে দিব না, কারণ লাইব্রেরি গুলো তো অনেক আগে জ্ঞান ধারণ করতো না, এখনো ধারণ করে, ভবিষ্যতেও করবে, এটা তোমার সাধারণ একটা বর্তমান। সো এই ক্ষেত্রে আমি কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বে কি হয়? বি ওয়ান ফর্ম বসে, এই জন্য হেল্ডের কি বসাইলাম? হোল্ড ফর্ম বসাইলাম, তাই না? বি ওয়ান ফর্ম বসালাম। তো রাইট ফর্মস ভার্ব আমাদের ওয়াটার। একটু ভাইয়াকে বলো কমেন্টে যে ভাইয়া রাইট ফর্মস ভার্ব 3 নং ওয়াটার। এইবার হচ্ছে আমরা সবচেয়ে তোমার যেটা কঠিন লাগে, চেঞ্জিং সেন্টেন্স।
ভাইয়ার কাছে হচ্ছে সবচেয়ে সহজ লাগে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ভাইয়ার ক্লাসটা দেখো কিভাবে সলভ করি, তাহলে তুমি বুঝতে পারবা যে কিভাবে সলভ করতে হয়। তুমি যদি জাস্ট আমার এই ক্লাসগুলা আমি যদি জাস্ট তোমাদেরকে 10-12টা তোমাদের ক্যাডেটের এবং হচ্ছে যে ভালো ভালো যে স্কুলের প্রশ্নগুলো আছে ওইগুলো যদি সলভ করে দিতে পারতাম, অটোমেটিক তোমার দেখতা গ্রামারের প্রতি অন্যরকম একটা তোমার শক্তি চলে আসতো, স্ট্রেংথ তোমার চলে আসতো। তো ভাইয়া ক্লাস দিলে দেখো আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা যদি চাও আর কি, তোমরা যদি ধরো আমাকে রেসপন্স করো যে ভাইয়া ক্লাসগুলো ভালো হইতেছে, একটু আমাদেরকে যদি আরো ক্লাস দিতেন এরকম, তাহলে আমি আমার কষ্ট হইলেও আমি ক্লাস দিব ফ্রিতে, নো প্রবলেম। তো দেখো, পলিউশন ইজ দ্য কন্টামিনেশন অফ এয়ার, ওয়াটার এন্ড সয়েল। এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ভাই বলো কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এটাকে কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে, নো প্যারা। ভাইয়ার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর একটা প্রিমিয়াম ক্লাস দেয়া আছে, 4টা চ্যালেঞ্জে ক্লাস দেয়া আছে, এগুলো দেখবা প্রত্যেকটাই তোমার কাছে ওয়াটার মনে হবে। যে পলিউশন ইজ দ্য কন্টামিনেশন, যে দূষণ মানে হচ্ছে এক ধরনের দূষণ, অফ এয়ার, এটা দূষণ বলতে হচ্ছে তোমার কি বায়ু দূষণ, পানি দূষণ কিংবা হচ্ছে মাটি দূষণ। এটাকে আমার কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে এটা কি হইতে পারে বলতো? বলতো এটা কি হইতে পারে? আমি যদি কমপ্লেক্সে নিই তাহলে সাবজেক্ট দুইটা দরকার আর একটা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার দরকার। যেহেতু পলিউশন দূষণ, এটা ব্যক্তি না, অবশ্যই আমি এখানে কি ইউজ করব? হুইচ অথবা দ্যাট ইউজ করব। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি যে ইট ইজ পলিউশন, এটা হচ্ছে দূষণ, হুইচ ইজ যেটা হয় দ্য কন্টামিনেশন অফ এয়ার, ওয়াটার এন্ড সয়েল। বলতো কঠিন লাগছে? যে যেহেতু এটা বস্তুবাচক এই জন্য আমি ইট নিয়ে আসলাম, যে ইট ইজ পলিউশন, এটা হচ্ছে তোমার দূষণ। এটা হচ্ছে দূষণ, হুইচ ইজ, এই যে দেখো একটা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার নিয়ে আসলাম। ইট ইজ পলিউশন, হুইচ ইজ দা কন্টামিনেশন, যেটা হচ্ছে দূষণ কিসের? অফ এয়ার, তারপর কি আছে? ওয়াটার আছে, এন্ড দেন কি আছে? এন্ড সয়েল মানে মাটি দূষণ, তাই না? চলো ভাই কি করলাম? এটাকে কমপ্লেক্স করে দিলাম। এই দেখো হুইচ আছে, একটা কমপ্লেক্সের ক্লজ মার্কার বা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার, তাই না? আবার দেখো দুইটা ফাইনাইট ভার্ব আছে, এই যে দুইটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে কি করলাম? যে ইট ইজ পলিউশন, এটা হচ্ছে একটা দূষণ, হুইচ ইজ দ্য কন্টামিনেশন অফ এয়ার, ওয়াটার এন্ড সয়েল। এরপরে খেয়াল করে তো দেখি তাহলে ভাই কি দিছে? ইট ইজ এ ডেঞ্জার টু হেলথ, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর বা হচ্ছে একটা বিপদ, এন্ড ইট এফেক্টস এভরি লিভিং বিং, প্রত্যেকটা জীবন্ত প্রাণীদের এটা কি করে? ক্ষতিকর করে থাকে। যে দূষণটা প্রত্যেকটা লিভিং বিং কে এফেক্ট করে, কি করে? এফেক্ট মানে প্রভাবিত করে। তাহলে এটা আছে মূলত হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। ভাই যেহেতু এন্ড আছে এবং দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, অবশ্যই এটা কম্পাউন্ড সেন্টেন্স। আমাকে কি করতে বলছে? সিম্পল করতে বলছে। তো আমার মাথার মধ্যে এতটুকু এবিলিটি থাকা দরকার, এতটুকু নলেজ থাকা দরকার, আমি যখন কম্পাউন্ড থেকে সিম্পল করব, এই যে এন মামা যে আছে, এই এন মামা তো একটা কনজাংশন, আমি সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন রাখতে পারবো না, তাহলে এন মামাকে আমি কেটে দিব। এরপরে দেখো আর কি কি মামা আছে। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে দেখো ইট, এখানে একটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট, তাহলে দুইটা ইট তো রাখতে পারবো না, তাহলে প্রথম ইটটা বাদ দিতে হবে। এখন দেখো ভাইয়া ইজটাও একটা ফাইনাইট ভার্ব, এখানে এফেক্টসটা হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আমি তো চাইলে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব রাখতে পারবো না, তাহলে আমার কি করতে হবে? এই ইজটাকে নন ফাইনাইট করতে পারবো। আর নন ফাইনাইট কেমনে করবো? জাস্ট এটার সাথে আইএনজি করে দিব। তাহলে কি হবে ভাইয়া? ইজটাকে আইএনজি করলে কি হবে? ইজিং হবে? না না না, সব নষ্ট করিও না। আমরা বিয়ন এর সাথে আইএনজি করি না, বেস ফর্মের সাথে আইএনজি করি। তাহলে ইজের বেস ফর্ম হচ্ছে বি, তাহলে আইএনজি করবো কার সাথে? এই যে বির সাথে। তাহলে কি হবে ভাইয়া? যে বিং এ ডেঞ্জার টু হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য কি একটা বিপদ হওয়ায় এরপর যে এন্ডটা তো বাদ যাবে, এরপর কি আছে? ইট আছে। ইট এফেক্টস, এটা প্রভাবিত করে। বলতো কাকে প্রভাবিত করে? এটা প্রভাবিত করে এভরি লিভিং বিং, প্রত্যেকটা তোমার জীবন্ত প্রাণীকে এটা লিভিং বিং, প্রত্যেকটা জীবন্ত প্রাণীকে এটা প্রভাবিত করে থাকে, তাই না? তাহলে ভাই কি হবে? এই যে দেখো এটাকে সিম্পল করলাম একদম সহজে ভাই। এখন দেখো এটা সিম্পল সেন্টেন্স কিনা, এখানে কোনো কনজাংশনও নাই, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, নিঃসন্দেহে ভাই এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। যে দেখো ইটটা কেটে দিলাম, ইজটাকে নন ফাইনাইট করলাম, আর এন্ড একটা কনজাংশন, এন্ড মামাকে বাদ দিয়ে দিলাম। এই দেখো সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। বিং এ ডেঞ্জার টু হেলথ, ইট এফেক্টস এভরি লিভিং বিং। সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। এরপর এটা খেয়াল করো, হিউম্যান হেলথ সাফার্স হোয়েন দ্য এনভায়রনমেন্ট ইজ নট প্রটেক্টেড। এটা কোন সেন্টেন্স? আগে তোমাকে আইডেন্টিফাই করো তো।
দেখো হিউম্যান হেলথ সাফারস হোয়েন দ্য এনভায়রনমেন্ট ইজ নট প্রোটেক্টেড, এটা হচ্ছে তোমার হোয়েন আছে যেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ভাইয়া হোয়েন যেহেতু আছে এটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমাকে কি করতে বলছে? কম্পাউন্ড করতে বলছে। ভাইয়ার টেকনিকটা দেখ ভাই, তুই একটু ভাইয়ার টেকনিকটা দেখ। ভাইয়া তো এত প্যারা নেই না, তুই কেন প্যারা নিচ্ছিস? এই যে কম্পাউন্ড সেন্টেন্স, আমি যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, ভাইয়া কি করব? হ্যাঁ হ্যাঁ মুসান্না কি করব? কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। তাহলে ভাইয়া দেখো আমি যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, সাইমালটেনিয়াসলি আমি যখন আবার কম্পাউন্ড থেকে ভাইয়া কমপ্লেক্স করব, কি করব ভাইয়া? কম্পাউন্ড থেকে কি করব? কমপ্লেক্স করব। তুমি যখন অফলাইনে পড়বা, বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছো না, বিভিন্ন ব্যাচে পড়তেছো না, ভাইয়ার টেকনিক গুলো অ্যাপ্লাই করিও। দেখবো অফলাইনে কোন স্টুডেন্ট তোমাকে ভাগাইতে পারে, দেখবো আমি। দেখ ভাই ভাইয়ার ক্লাসগুলো দেখ, টেকনিক কারে বলে। দেখো ভাই কি বললাম, অনেকে বলবো ভাই পার্ট যে মারা শুরু করছে, পার্ট না ভাই, এটা দেখ রিয়েলিটি মানতে হবে তোমাকে। তুমি যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবা কিংবা কম্পাউন্ড থেকে কি করবা? কমপ্লেক্স করবা, তুমি জাস্ট একটা জায়গায় পরিবর্তন করবা। বলো একটা জায়গায় পরিবর্তন করবা, সেটা হচ্ছে ক্লোজ মার্কার। ভাই কোন জায়গায় পরিবর্তন করব? ক্লোজ মার্কারে পরিবর্তন করব। কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ফাইনাইট ভার্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্সেরও দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে তো সাবজেক্ট ফাইনাইট ভার্বে আমার কোনো চেঞ্জ করার দরকার নাই, জাস্ট ভিতরের যে একটা ক্লজ মার্কার থাকে ওই ক্লজ মার্কার গুলো চেঞ্জ করলে হয়ে যাবে। মনে রাখবা কমপ্লেক্সে ক্লজ মার্কার থাকে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার, কি অর্ডিনেটিং? সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার। আর কম্পাউন্ডে থাকে কোঅর্ডিনেটিং। ভাই কি থাকে? কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার। তুমি যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবা সব ঠিক থাকবে, জাস্ট এই সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কারের কিসে বানাই দিবা? কোঅর্ডিনেটিং ক্লজ মার্কারে পরিণত করে দিবা। ব্যাস, দ্যাটস এনাফ, আর কিছু করা দরকার নাই। আবার তুমি যদি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করো, এই কম্পাউন্ডে কি থাকে? একটা কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার থাকে, আর কমপ্লেক্সে কি থাকে? সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার থাকে। তুমি যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করবা, ওই কম্পাউন্ডের কোঅর্ডিনেটিং ক্লজ মার্কারে কিসে শিফট করে দিবা? সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কারে শিফট করে দিবা। আর বিন্দু পরিমাণ তোমার এখানে কোনো কাজ করতে হবে না। বলো বুঝছি কিনা? তাহলে ভাইয়া মুদ্রা কথা হচ্ছে আমি যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, জাস্ট একটা জায়গায় কাজ করব ক্লোজ মার্কারে। আবার কম্পাউন্ড থেকে যখন আমি কমপ্লেক্সে ট্রান্সফার করব, সেক্ষেত্রেও জাস্ট ক্লোজ মার্কারে কাজ করব। খেয়াল করো, হিউম্যান হেলথ সাফারস হোয়েন দ্য এনভায়রনমেন্ট ইজ নট প্রোটেক্টেড। হিউম্যান হেলথ, মানুষের যে স্বাস্থ্যটা, এটা তোমার সাফার করে কখন? যখন দ্য এনভায়রনমেন্ট ইজ নট প্রোটেক্টেড, যখন পরিবেশটা কি হয় না? ওই রকম প্রোটেক্টেড হয় না, রক্ষা করা হয় না। দেখো এখানে হিউম্যান হেলথ সাবজেক্ট সাফারস ফাইনাইট ভার্ব, আবার দা এনভায়রনমেন্ট হচ্ছে সাবজেক্ট, এই ক্লজের ভার্ব হচ্ছে তোমার কি? ইজ নট সাপোর্টেড। আমার তো ভাই আমাকে বলছে এগুলো কোনো কিছুতেই পরিবর্তন করব না, জাস্ট একটা জায়গায় কাজ করবে ক্লজ মার্কার। এখানে একটা ক্লজ মার্কার আছে হোয়েন, হোয়েনটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার। আমি যেহেতু কম্পাউন্ডে নিব, তাহলে একটা কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার বানাই দেব, তাহলেই হবে। এটা অর্থের সাথে বুঝলেই হবে যে মানুষের স্বাস্থ্য সেবা কি হয়? সাফার করে যখন এনভায়রনমেন্ট কি হয় না? প্রোটেক্টেড হয় না। আমি যদি এভাবে বলি যে এনভায়রনমেন্ট কি হয় না? প্রোটেক্টেড হয় না। এনভায়রনমেন্ট কি হয় না? প্রোটেক্টেড হয় না, যে কারণে মানুষের স্বাস্থ্য কি হয়? সাফার করে। এনভায়রনমেন্ট, এটা শুরুতে নিয়ে আসো যে এনভায়রনমেন্ট কি হয় না? সুরক্ষিত হয় না, যে কারণে মানুষের স্বাস্থ্য সেবা কি হয়? কি করে? সাফার করে। তাহলে বলো আমি যদি সেন্টেন্সটা এইভাবে সাজাই কম্পাউন্ডে, যে কি হইতে পারে? যে the environment is not protected, the environment জানি না বানানো হয়েছে কিনা দেখিও নিও। the environment is not protected the environment is not protected, আমাদের যে পরিবেশটা সেটা যখন কি হয় না? মানে সুরক্ষিত হয় না, আমাদের পরিবেশটা সুরক্ষিত হয় না। হোয়েনের পরিবর্তে কি দিব? এন্ড সো, যে কারণে এই এনভায়রনমেন্টটা সুরক্ষিত না হওয়ার কারণে মানুষের স্বাস্থ্যগুলা কি করে? সাফার করে। তাহলে এই হোয়েনের পরিবর্তে একটা কম্পাউন্ডের একটা ক্লজ মার্কার দিতে আছে কি? এন্ড সো। তাহলে কি হবে? এন্ড সো, বা এখানে সোর জায়গায় দেয়ার পরও দিতে পারো। হ্যাঁ, এন্ড সো, যে কারণে হিউম্যান হেলথ সাফারস, হিউম্যান এই যে মানুষের যে তোমার স্বাস্থ্যটা, তাই না? এই মানুষের স্বাস্থ্য সাফার করে। কি করে ভাইয়া? সাফার করে। দেখো কোন জায়গায় পরিবর্তন করছি? সাবজেক্ট ভার্ব ঠিক আছে, এখানেও সাবজেক্ট ভার্ব ঠিক আছে, জাস্ট এখানে কি ছিল? হোয়েন ছিল, হোয়েনের পরিবর্তে আমি এখানে কি দিছি? এন্ড সো দিছি, ব্যাস, আর কিছু করা লাগে না। বুঝছো? এরপরে খেয়াল করে দাও ভাইয়া যে কান্ট ক্লিন এয়ার ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ। এই যে আমাদের যে পরিষ্কার যে বাতাস, এটা কি আমাদের জীবনের কোয়ালিটিটা কি ইমপ্রুভ করতে পারে কিনা? এটা আছে কোন সেন্টেন্সে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। ভাইয়া কোন সেন্টেন্সে আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাকে কি করতে বলছে দেখি তো, ডিরেকশনটা আমি দেখি। আমাকে নিশ্চয়ই এখানে
অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাকে কি করতে বলছে অ্যাসার্টিভ। তো ভাইয়া এটা সিম্পলি কথা বুঝো, অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি যদি করতে চাও তাহলে অ্যাসার্টিভের স্ট্রাকচারে ট্রান্সফার করতে হবে কিনা। আর অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে শুরুতে আমাদের সাবজেক্ট দিতে হয়, এরপরে কি দিতে হয়, ভার্ব দিতে হয়। তাহলে আমার প্রথমে সাবজেক্টটা খুঁজতে হবে, এখানে সাবজেক্টটা কোনটা আছে বলো তো। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এই যে ক্লিন এয়ার, ক্লিন এয়ার হচ্ছে কি সাবজেক্ট। তাহলে প্রথমে আমি কি দিব, ক্লিন এয়ার দিব, তাই না, একটা ক্লিন পরিষ্কার বাতাস দিব, নির্মল বায়ু দিব। তাহলে কি হবে, ক্যান্ট ক্লিন এয়ার, ক্লিন এয়ার দিলাম, নির্মল বাতাস। এরপর আমার কি দিতে হবে, ভার্ব দিতে হবে। ভার্ব কি আছে এখানে, ক্যান নট। মনে রাখবা ইন্টারোগেটিভ তুমি যদি অ্যাসার্টিভ করো তখন যদি নট থাকে তখন নটটা বাদ দিতে হয়, অ্যাসার্টিভে কি দিতে হয়, নটটা বাদ দিতে হয়, কারণ হচ্ছে তখন কি হয়, অর্থটা কি থাকে না, সেম থাকে না, অর্থটা পরিবর্তন হয়ে যায়। তাহলে তুমি মনে রাখবা ইন্টারোগেটিভ থেকে তুমি যদি অ্যাসার্টিভ করো তাহলে শুরুতে সাবজেক্ট দিবা, এরপরে ভার্ব দিবা। আর যদি ইন্টারোগেটিভে নট থাকে নটটা বাদ দিবা। তাহলে এখানে যদি নট আছে নটটা বাদ দিতে হবে। তাহলে ক্লিন এয়ার ক্যান, এরপরে বাকি যা আছে, ক্যানের পরে মেইন ভার্ব, মেইন ভার্ব কি আছে, ইমপ্রুভ। তাহলে ক্যান ইমপ্রুভ কি করতে পারে, কি ইমপ্রুভ করতে পারে, দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফ, দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফ। বুঝছো কিনা, যে ক্যান ক্লিন এয়ার ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ, এই নির্মল বাতাস সেটা কি আমাদের জীবনটাকে, জীবনের মানকে উন্নত করতে পারে না। অ্যাসার্টিভ হচ্ছে যে ক্লিন এয়ার হচ্ছে আমাদের জীবনের মানটাকে উন্নত করতে পারে। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট দিলাম ক্লিন এয়ার, এরপরে দেখো যে কান্ট আছে, কান্টের প্রথমে ভার্বটা নিলাম, ক্যান নিলাম, আর যেহেতু নট আছে নটটা বাদ দিব। তাহলে কি হবে, এরপরে ক্যানের পরে মেইন ভার্ব দিতে হয়, ইমপ্রুভ দিলাম, এরপরে বাকি যা আছে দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফ। বুঝছো কিনা ভাই, একটু ভাইয়াকে জানাই যে ভাইয়া ওয়াটার হয়ে গেছে। এখন দেখো এই যে ই নাম্বারটা, পলিউশন ইজ এ থ্রেট, পলিউশন এই যে দূষণটা হচ্ছে একটা আমাদের হুমকি, হুইচ মাস্ট বি কন্ট্রোল, যেটাকে নিয়ন্ত্রণ করতেই হবে ইমিডিয়েটলি, তাৎক্ষণিক বা হচ্ছে তোমার খুব দ্রুত সময়ে হচ্ছে আমাদের এটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। এটা ভাইয়া আছে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আমাকে করতে বলছে কি নেগেটিভ। বলো এই সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনো পেইন নাই তো, কারণ ভাইয়ার ক্লাস তুমি দেখতেছো আর তুমি পেইন নিয়ে বসে আছো, এটা তোমার কনফ্লিক্ট করবে, কারণ ভাইয়া মানে ওয়াটার, ভাইয়া মানে হচ্ছে পানি, তাহলে এখানে তো আর চাপ নেওয়ার কোনো কিছু নাই। তাহলে এই নাম্বার দেখি যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমার কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তুমি জানো অ্যাফার্মেটিভ নেগেটিভের একটা নিয়ম আছে, কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে, বলো ভাইয়া, কখনো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তখন এই মাস্টের জন্য আমরা ক্যান নট বাটও দিতে পারি, হ্যাঁ ক্যান নট বাটও দিতে পারি, আবার ক্যান নট হেল্পও দিতে পারি। ভাইয়া কি দিতে পারি, ক্যান নট হেল্পও দিতে পারি। যদি তুমি ক্যান নট বাট দাও তাহলে এরপরে বিয়ন বসে, আর ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তোমার ইচ্ছা তুমি কি ক্যান নট হেল্প দেওয়া করবা নাকি ক্যান নট বাট দেওয়া করবা, তোমার ইচ্ছা। তুমি ক্যান নট বাট দিয়ে এরপরে বিয়ন দিলেও কারেক্ট, ক্যান নট হেল্প দিয়ে ভার্বের সাথে আইএনজি করলেও পুরোপুরি কারেক্ট, এখানে কোনো কি নাই, কোনো বিন্দু পরিমাণ ভুল নাই। তাহলে আমি কি করি, পলিউশন ইজ এ থ্রেট, এই পর্যন্ত ঠিক থাকবে। হুইচ এই যে মাস্টের জায়গায় কি দিব, আমরা জানি মাস্টের পরিবর্তে নেগেটিভ করলে ক্যান নট বাট দিতে হয়, কি দিতে হয়, ক্যান নট বাট দিতে হয়। তাহলে ভাইয়া এটা লিখলাম না, তুমি জাস্ট কি করবা, পলিউশন ইজ এ থ্রেট হুইচ ক্যান নট বাট, হুইচ ক্যান নট বাট, এরপরে বি ওয়ান, এখানে বি আছে, বি নিজে হচ্ছে কি ফর্মে, বি ওয়ান ফর্মে। তাহলে হুইচ ক্যান নট বাট বি কন্ট্রোলড ইমিডিয়েটলি। আবার তুমি যদি ক্যান নট হেল্প দিয়ে করো তখন তুমি বলো তো, একটু কমেন্ট বক্সে তুমি আগে লেখো, এরপরে আমার সাথে মিলিও। তুমি যদি এখানে ক্যান মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প দিও তাহলে কি হইতো, সেন্টেন্সটা এরকম হইতো, পলিউশন ইজ এ থ্রেট, পলিউশনটা হচ্ছে একটা হুমকি, হুইচ ক্যান নট হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে বিটা কি হয়ে যাবে, বিং হয়ে যাবে, ক্যান নট হেল্প বিং কন্ট্রোলড ইমিডিয়েটলি। বলো পুরোপুরি ওয়াটার হয়েছে কিনা। এরপরে আমরা এফ নাম্বারটা যাবো। বলো গলা ভাঙে যায়, বুঝছো, একটা না তোমার 2 ঘন্টা ক্লাস নেওয়াটা মানে ভেরি পেইনফুল। এরপরে আমার ছোট ভাইয়াটা আপুটা যেহেতু এসএসসি 26 সালে পরীক্ষা দিবে, 27 সালে পরীক্ষা দিবে, আমি না হয় একটু কষ্ট করলাম, ওকে। আচ্ছা এরপরে দেখো, দিস ইজ এ সিরিয়াস কনসার্ন, এটা হচ্ছে যে তোমার পলিউশনটা, এটা হচ্ছে বিরাট কনসার্নের একটা বিষয়, উদ্বেগের একটা বিষয়। এটা ভাইয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, কোন সেন্টেন্সে, অ্যাসার্টিভ। আমাকে কি করতে বলছে, এক্সক্লেমেটরি, আমার এক স্যার ছিল, বুঝছো, আমার হচ্ছে শিক্ষাগুরু, ইংলিশে যার কাছ থেকে অনেক কিছু আমি শিখছি। তো উনি একদিন একটা কথা বলছিল আর কি, ওনার এক শিক্ষার্থী ছিল, ওরে বলছে যে বলো তো এক্সক্লেমেটরি, ও বলে এক্সক্লেমেটরি, কি বলছিল, এক্সক্লেমেটরি। এটা শোনার পরে এই পরিমাণ হাসছিলাম, তো আমারও মাঝে মাঝে মুখের মধ্যে এক্সক্লেমেটরি জায়গায় এক্সক্লেমেটরি চলে আসে, বুঝছো। সো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আমাকে বলছে কি করার জন্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য। তো আমি কি করবো ভাই, এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বললে মনে রাখবা দুইটা হইতে হয়, হয় হোয়াট দিয়ে শুরু হবে, নয় হাউ দিয়ে শুরু হবে। ভাই কি দিয়ে শুরু হবে, হাউ দিয়ে, হয় হোয়াট দিয়ে শুরু হবে, নয় হাউ দিয়ে শুরু হবে। এখন
হোয়াট দিয়ে শুরু হবে নাকি হাউ দিয়ে শুরু হবে এটা ডিপেন্ড করে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটার উপরে। ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি যদি আর্টিকেল দেখতে পাও এ কিংবা এন থাকে, তখন তুমি চোখ বন্ধ করে হোয়াট দিয়ে শুরু করবা। আর যদি তোমার ওই সেন্টেন্সে তুমি কোনো আর্টিকেল না থাকে, তখন তুমি কি দিয়ে শুরু করবা? হাউ দিয়ে শুরু করবা। তাহলে ভাইয়া এখানে কি আছে? দিস ইজ এ সিরিয়াস কনসার্ন, এখানে এ আছে, একটা আর্টিকেল আছে, আমি শুরুটা করবো হোয়াট দিয়া, তাই না? প্রথমে কি দিব? হোয়াট দিব। তাহলে দিলাম প্রথমে হোয়াট, হোয়াটের পরে কি দিতে হয়? অ্যাডজেক্টিভ দিতে হয়, মানে অ্যাডজেক্টিভ না, মানে এই আর্টিকেলটা দিতে হবে। তাহলে হোয়াট এ, এরপরে বাকি যা আছে তা, হোয়াট এ সিরিয়াস, তাহলে হোয়াট এ সিরিয়াস কনসার্ন, এই যে কি একটা উদ্বেগ, হ্যাঁ কনসার্ন কি একটা উদ্বেগ। এরপরে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবার শেষে হয় কি? ভার্ব, আর তার আগে হয় কি? সাবজেক্ট। মনে রাখবা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবার শেষের অর্থ হয় কি? ভার্ব, আর তার আগে কি হয়? সাবজেক্ট হয়। তাহলে এটা কি করব? যে হোয়াট এ সিরিয়াস কনসার্ন, এরপরে সাবজেক্ট কি আছে? দিস, এরপরে ভার্ব কি? ইজ। তাহলে কি হবে? দিস ইজ। বলো ওয়াটার অর্ডার করতে পারছি কিনা? ভাইয়া কি একটু কমেন্টে জানাই যে ভাইয়া এই অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি পুরাই ওয়াটার অর্ডার। আপনি একটা টপিক পড়াইলেন, এটা ওয়াটার অর্ডার হবে না? তা হতেই পারে না, কখনোই হতে পারে না, নেভার এভার। তাহলে দিস ইজ এ সিরিয়াস কনসার্ন, এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাকে বলছিল এক্সক্লেমেটরি করার জন্য। আমি দেখবো প্রথমে এটার মধ্যে আর্টিকেল আছে কিনা। যেহেতু আর্টিকেল আছে, আমি শুরুটা করবো হোয়াট দিয়া, এই জন্য প্রথমে হোয়াট দিলাম, এরপর বাকি অংশ সিরিয়াস কনসার্ন দিলাম, কনসার্ন। এবং আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সবার শেষে থাকে ভার্ব, এই জন্য কি দিলাম? সবার শেষে দিলাম ভার্ব, আর তার আগে কি আছে? সাবজেক্ট দিস। তাহলে হোয়াট এ সিরিয়াস কনসার্ন দিস ইজ। বলো ওয়াটার অর্ডার হয়েছে কিনা। এন্ড দেন আমার এটা দেয়া আছে জি নাম্বারে, ক্যান দ্য গভর্নমেন্ট অ্যালোন স্টপ এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। এই যে তোমার পরিবেশগত যে একটা অধপতন হচ্ছে, ডিগ্রেডেশন হলো তোমার অধপতন, এই যে পরিবেশগত একটা অধপতন হচ্ছে, এটা কি সরকার একা একই চাইলেই ওটাকে স্টপ করতে পারে, থামাইতে পারে? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমাকে বলছে নেগেটিভ করার জন্য। মনে রাখবা, এটাকে আমি যদি নেগেটিভ করি কিভাবে করবো বলো তো? এটা আবার ওই চিন্তা করিও না যে অনলি বা অ্যালোন থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প হয়, সরি ক্যান নট, অনলি বা অ্যালোন থাকলে কি হয়? নান বাট, নাথিং বাট, হ্যাঁ, কিংবা হচ্ছে তোমার নট মোর দেন, ওইটা এরকম হবে না। এটা তোমার একটু ক্রিটিক্যাল, তোমার একটু স্মার্টলি থিঙ্ক করো, তাহলে তুমি বুঝতে পারবা। ক্যান দ্য গভর্নমেন্ট অ্যালোন স্টপ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, সরকার কি চাইলে সে নিজে নিজে একা একা কি করতে পারে? ডিগ্রেডেশনটাকে, পরিবেশ ডিগ্রেডেশনটাকে থামাতে পারে কিনা? তো আমি যদি বলি এটা যদি নেগেটিভ করতে চাই, আমার নট দিতে হবে, তাহলে কি হবে? আমি যদি বলি পারে না, তাহলে কি হবে না? তাহলে কি হবে? এটা বলতে পারি দ্য গভর্নমেন্ট, এফ নাম্বার না, দাঁড়াও, এটা তো কি ছিল? এটা ছিল এফ নাম্বার, তাহলে জি নাম্বার। তাহলে কি হবে? দ্য গভর্নমেন্ট ক্যান the government cannot only, বা তুমি চাইলে দ্য গভর্নমেন্ট অনলিটা এখানে দিতে পারো। দ্য গভর্নমেন্ট ক্যান নট অনলি, এরপর কি ভার্বটা কি আছে? স্টপ, এরপরে এনভায়রনমেন্টাল পলিউশন, হ্যাঁ দূষণ। দেখো তো অর্থটা মিলছে কিনা। এটার অর্থ হচ্ছে সরকার কি চাইলে একা একা সে কি করতে পারে? এই পরিবেশ যে অধপতন যেটা আছে ওটাকে তিনি থামাইতে পারে। এবং এটা নেগেটিভ হচ্ছে যে সরকার ক্যান নট অনলি স্টপ এনভায়রনমেন্ট পলিউশন, সরকার চাইলে একা একা কি করতে পারে না? এটাকে থামাইতে পারে না। তো অর্থগত কি হয় না? চেঞ্জ হয় না, আবার নেগেটিভ হয়েছে। কারণ কেন নেগেটিভ হয়েছে? আমি নট নিয়ে আসছি। ওকে, আচ্ছা তাহলে কি হবে? যে দ্য গভর্নমেন্ট ক্যান নট অ্যালোন স্টপ এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। এখানে কিন্তু তুমি যদি নান বাদ দেও, ওটা দিলে কিন্তু হবে না, মিলবে না। হ্যাঁ, এরপরে দেখো এস নাম্বার যেটা আছে, সিটিজেন্স মাস্ট টেক স্টেপস টু রিডিউস পলিউশন ইন দেয়ার লোকালিটি। এই যে নাগরিক যারা আছে, মাস্ট টেক স্টেপস, তাদের কি কি নিতে হবে? পদক্ষেপ নিতে হবে, টু রিডিউস, কমাইতে, পলিউশন ইন দেয়ার লোকালিটি, তাদের স্থানীয় যে জায়গা আছে সেগুলাতে এই পলিউশন গুলা রিডিউস করার জন্য অবশ্যই কি নিতে হবে? গুরুত্বপূর্ণ স্টেপস নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। এটা ভাইয়া আছে সিম্পল সেন্টেন্স, কারণ সিটিজেন্স একটা সাবজেক্ট, মাস্ট টেক একটা ফাইনাইট ভার্ব, আর কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব বা কোনো ক্লজ মার্কার নাই। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আমাকে বলছে ভাইয়া এটা কমপ্লেক্স নিয়ে যাবে। ভাই কি শুরু করছে এরা? আচ্ছা, এখানে নির্বাচনের প্রচারণা চলতেছে, তো এই জন্য তোমার মাইকের জন্য শোনা যাচ্ছিল না। তো এখানে দেখো, এটা হচ্ছে তোমার একটা সিম্পল সেন্টেন্স, আমাকে কি করতে বলছে? কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। তো এটা সিম্পল থেকে কমপ্লেক্স যদি আমি করি, একটু দেখে তো ভাইয়া টেকনিক গুলো মনে করো। আমি কি টেকনিক দিয়েছিলাম? যে সিম্পল সেন্টেন্সে তোমার যদি টু প্লাস বিয়ন থাকে, ভাইয়া কি থাকে?
টু প্লাস বিয়ন থাকে তখন ওটাকে আমি যদি কমপ্লেক্স করতে চাই তখন সো দ্যাট দিতে হয়। ভাই কি দিতে হয়? সো দ্যাট। আর সো দ্যাটের পরে সাবজেক্ট ক্যান অথবা কুড দিতে হয়। মনে আছে কিনা আমার টেকনিকে পড়াইছিলাম তোমাদেরকে, আমাদের চ্যালেঞ্জের ক্লাসগুলোতে পাওয়া যাবে এটা, যে আমরা জানি টু প্লাস বিয়ন থাকলে সিম্পল সেন্টেন্সে টু প্লাস বিয়ন থাকলে ওটাকে কমপ্লেক্স করে কি দিয়া সো দ্যাট এরপরে সাবজেক্ট ক্যান কুড। তাহলে বলো কি হবে? বলো। প্রথমে সিটিজেন্স মাস্ট টেক এই যে ট্যুর পর্যন্ত ট্যুর আগ পর্যন্ত সবটা লিখতে হবে। সিটিজেন্স কয় নাম্বারটা? 8 নাম্বার। সিটিজেন্স নাগরিকদেরকে মাস্ট টেক অবশ্যই নিতে হবে স্টেপস, পদক্ষেপ নিতে হবে, তাই না? পদক্ষেপ নিতে হবে। আর যেহেতু কমপ্লেক্স নিব এই ট্যুর পরিবর্তে সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড, তাহলে ট্যুর পরিবর্তে সো দ্যাট দিতে হবে। বলো কি দিতে হবে? সো দ্যাট দিতে হবে। সাবজেক্ট কারা? সিটিজেন্স। সিটিজেন্স মাস্ট টেক স্টেপ সো দ্যাট তারা সিটিজেন্স তো হচ্ছে প্লুরাল, এই জন্য এর প্রোনাউন ফর্ম ইউজ করবা, দে ইউজ করবা, তাই না? দের পরে ক্যান অথবা কুড, যেহেতু এখানে মাস্ট বর্তমানে বোঝাচ্ছে এই জন্য কি নিব? ক্যান নিব, যাতে করে তারা কি করতে পারে। ক্যানের পরে একদম ভার্ব থেকে বাকি অংশ কি আছে? রিডিউস পলিউশন ইন দেয়ার লোকালিটি, রাইট? লোকালিটি একদম সহজ। ভাই কেমনে করলো? ভাই তোমাকে বলছে কখনো সিম্পল সেন্টেন্সে টু প্লাস বিয়ন থাকলে ওটাকে যদি আমি কমপ্লেক্স করতে চাই জাস্ট এই টুর পরিবর্তে দিব সো দ্যাট, এরপরে সাবজেক্ট দিব একটা অথবা ক্যান অথবা কুড দিব, তো এরপরে ভার্ব থেকে একদম বাকি অংশ। এই জন্য সিটিজেন্স মাস্ট টেক স্টেপস এ পর্যন্ত দিলাম, সিটিজেন মাস্ট টেক স্টেপস। আর এই টুর পরিবর্তে কি দিলাম? সো দ্যাট। সাবজেক্ট দিলাম কি? সিটিজেনের সাবজেক্ট কি হবে? দে হবে। এরপর যেহেতু প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে এই জন্য ক্যান দিলাম। এরপর ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব কি আছে? রিডিউস থেকে একদম শেষ পর্যন্ত, এই যে রিডিউস পলিউশন ইন দেয়ার লোকালিটি। বলো অর্ডার হয়েছে কিনা? কোনো পেইন আছে? পেইন নেই। এরপরে দেখো আই নাম্বার, অনলি স্ট্রিক্ট লস ক্যান প্রিভেন্ট এনভায়রনমেন্টাল পলিউশন। এই যে তোমার একমাত্র কঠোর যে তোমার আইন আছে, সেই আইনগুলা হচ্ছে এই পরিবেশ যে দূষণ সেটাকে প্রতিরোধ করতে পারে। প্রিভেন্ট হলো প্রতিরোধ করা বা প্রতিহত করা। তাহলে এখানে আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি কিংবা অ্যালোন থাকলে সেক্ষেত্রে নান বাট হতে পারে, নাথিং বাট হতে পারে, কিংবা নট মোর দেন কিংবা নট লেস দেন হতে পারে। সেক্ষেত্রে ডিপেন্ড করে এই অনলি বা অ্যালোন কাকে ইন্ডিকেট করতেছে। এখানে অনলি স্ট্রিক্ট লস, এই যে শুধুমাত্র এই কঠোর যে আইন ব্যবস্থা আছে সেটাই হচ্ছে এই পরিবেশ দূষণটাকে কি করতে পারে? মিনিমাইজ করতে পারে কিংবা প্রিভেন্ট করতে পারে। যেহেতু এই অনলি দ্বারা স্ট্রিক্ট লস, এটা তো আর ব্যক্তি বোঝাচ্ছে না বা বয়সও বোঝাচ্ছে না, সংখ্যা বোঝাচ্ছে না, এটা বস্তু বোঝাচ্ছে। সো এই জন্য আমার কি ইউজ করতে হবে? এই অনলির পরিবর্তে নাথিং বাট ইউজ করতে হবে। জাস্ট আই নাম্বারে জাস্ট নাথিং বাট ইউজ করবো, তাহলে আর কিছু লাগবে না। এই অনলির জায়গায় কি হবে? নাথিং বাট, এরপরে বাকি যা আছে নাথিং বাট স্ট্রিক্ট লস ক্যান প্রিভেন্ট এনভায়রনমেন্টাল পলিউশন, মানে এই স্ট্রিক্ট লস ছাড়া অন্য কোনো কিছু এই পরিবেশ দূষণটাকে কি করতে পারবে না? প্রতিরোধ করতে পারবে না। ব্যাস। তাহলে এই অনলির জায়গায় যেহেতু বস্তুকে বোঝাচ্ছে আমি কি দিলাম? নাথিং বাট, এরপরে একদম স্ট্রিক্ট ক্লোজ থেকে যা আছে বাকি অংশ। ওকে, এরপর খেয়াল করতে যে নাম্বার কি আছে? উই মাস্ট টেক অ্যাকশন টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। উই মাস্ট টেক অ্যাকশন, আমরা অবশ্যই কি নিব? পদক্ষেপ নিব টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ সেই পরিবেশটাকে রক্ষা করার জন্য আমরা অবশ্যই কি নিব? পদক্ষেপ নিব। এটা আছে ভাইয়া সিম্পল সেন্টেন্সে। আমাকে কি করতে বলছে? কম্পাউন্ড করতে বলছে। কি করবো বলতো? তো কম্পাউন্ড যদি নিতে হয় তাহলে আমি কি করতে হবে? উই মাস্ট টেক অ্যাকশন, আমাদেরকে পদক্ষেপ নিতে হবে টু এন্ড দেয়ারফর যে কারণে টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। এটা তুমি এইভাবে করো, ধর আমার টেকনিকটা একটু মনে করো যে 2 প্লাস বিয়ন থাকলে এটার কম্পাউন্ডে কি নেই? 1 2 এরকম দেই না? তো এটা কি হবে? এটা ভেবে দিতে পারো যে উই ওয়ান্ট টু, আমার ক্লাসটা মনে রেখো যে তুমি পড়াইছিলাম, যে এভাবে পড়াইছিলাম, উই ওয়ান্ট টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের পরিবেশটাকে কি করতে চাই? নিয়ন্ত্রণ করতে চাই বা রক্ষা করতে চাই। এন্ড দেয়ারফর বাই অ্যান্ড বলছিলাম, মনে আছে? এন্ড দেয়ারফর যে কারণে উই মাস্ট টেক অ্যাকশন। সো এই জন্য আমরা কি করবো? অবশ্যই পদক্ষেপ নিব। বলো ভাই কি হয়েছে? আমরা জানি কখনো সিম্পল সেন্টেন্সে 2 প্লাস বিয়ন থাকলে ওটাতে কম্পাউন্ড নিতে চাই, তখন আমার শুরু থেকে দিতে হয় 1 2 দিতে হয়,
এরপরে কি দিতে হয়, এরপরে দিতে হয় যে বাকি যে অংশটা ওটা দিতে হয়, ওই পরের ওই পাশে দিতে হয়, মাঝ দিতে হয় অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর। সো এই জন্য আমি কি করলাম যে উই ওয়ান্ট টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে রক্ষা করতে চাই, এন্ড দেয়ারফর, হ্যাঁ, যে কারণে উই মাস্ট টেক অ্যাকশন, আমরা কি অ্যাকশন নিব। বা এইভাবে তুমি লিখতে পারো যে উই মাস্ট টেক অ্যাকশন, আমরা মানে অ্যাকশন নিব, এন্ড সো বা এন্ড দাস উই সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমরা হচ্ছে এভাবে আমাদের পরিবেশটা রক্ষা করতে চাই, রক্ষা করতে পারি। বলো কি বললাম যে উই মাস্ট টেক অ্যাকশন, আমরা অবশ্যই পদক্ষেপ নিব, এন্ড দাস এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এভাবে উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের পরিবেশটাকে রক্ষা করতে পারি। বা আমি যেভাবে বললাম যে উই ওয়ান্ট টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের পরিবেশটাকে রক্ষা করতে চাই, এন্ড দেয়ারফর যে কারণে উই মাস্ট টেক অ্যাকশন। তুমি যেভাবে দিবা এইভাবে কি হবে, কারেক্ট হবে। সো অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছিলাম তো এই জন্য তোমার ধরো কথা আটকে আইতেছে, হ্যাঁ, কথা আইতেছে না, আমি কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু আমার মামি সিং এর ভাষায় কথা বলে মিলে, বুঝছো। মামি সিং এর কারা আছে বলো, আঞ্চলিকতা তো ছাড়তে পারি না, এই যে চেষ্টা করি যে যে ক্লাসের মধ্যে অন্তত শুদ্ধ ভাষায় কথা বলিব, কিন্তু এই যে চেষ্টা করি এরপরে যে আমার রুট, আমার যে আঞ্চলিকতা সেটা আমাদের চলে আসে। সো এবার হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশন যেটা আছে সেটা আমরা করব। বা ট্যাগ কোয়েশন কঠিন লাগে তোমার কাছে? ট্যাগ কোয়েশন আমার প্রিমিয়াম যে ক্লাসটা আছে সেটা হচ্ছে আমার পেইড ব্যাচে দিয়ে দিছি। আমার একটা স্টুডেন্ট যদি এখানে পেইড ব্যাচে থাকো তুমি একটু বলে দিও তো ভাই ক্লাসগুলো কেমন হয়েছে। এক ক্লাসে পুরো ট্যাগ কোয়েশনসের যত নিয়ম আছে আমি সবগুলো 11টার মধ্যে 11টা টেকনিক এর মাধ্যমে বুঝাই দিছি এবং এখান থেকে অনেকগুলো বোর্ড কোয়েশন প্র্যাকটিস করাই দিছি। বেশ এই 5 নাম্বার তার মিস যাবে না। বেশ এরপর কানেক্টরস এইভাবে পড়াই দিছি। আরো আমাদের কয়টা 8 আরো 7টা টপিক বাকি আছে, 2টা টপিক শেষ হয়েছে গ্রামারের, ওই বাকিগুলো হচ্ছে প্রিমিয়াম লেভেলের ক্লাস, খুব শীঘ্রই তারা পাওয়া যাবে। তো এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। দেখে নিই আগে এ বি সি ডি ই এফ ট্যাগ কোয়েশ্চেন দেখো, তোমরা অলরেডি তোমরা জানো, এরপরে তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমি তোমরা মিলাই নিও। নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে, মানে গতকালকে কেউ ছিল নাকি, প্রেজেন্ট ছিল না। ট্যাগ কোয়েশ্চেন প্রথম করতে গেলে প্রথমে কি দরকার, অক্সিলারি ভার্ব দরকার, এখানে কি আছে, ওয়াজ আছে। আর আমি তোমাকে যেটা বলবো ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে প্রথমে তুমি সাবজেক্টটা তুমি মাথায় রাখবা, সাবজেক্টটা তোমার মাথায় রাখতেই হবে, নাহলে তুমি একটা মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। নোবডি আছে না, তুমি মাথার মাঝে অটোমেটিক তুমি সাবজেক্টটা একটু কল্পনা করো। নোবডি থাকলে, এভরিবডি থাকলে, সামন সামবডি থাকলে সাবজেক্ট হয় দে। বলো কি হয়, নোবডি বা এভরিবডি, সামবডি, সামন এগুলো থাকলে হচ্ছে কি হয়, দে হয়। তো ওটা লেখার দরকার নাই, অটোমেটিক মাথায় রাখো যে এখানে কি হবে, দে হইতে পারে। দে হইতে পারে বলতে সাবজেক্ট কি হবে, দে হবে। তো এখানে তো ওয়াজ আছে, তুমি বলো তো দের সাথে জীবনে ওয়াজ হয় না, তাহলে কি নিতে হবে, ওয়াজের প্লুরাল ভার্বটা নিতে হবে। আর ওয়াজের প্লুরাল ভার্বটা হচ্ছে ওয়ার। ওকে, তাহলে এখানে কি নিতে হবে, ওয়ার। জাস্ট আমি আনসার গুলো লিখতেছি, হ্যাঁ, তোমরা ফুল সেন্টেন্স লিখে তারপরে আনসার লিখো। আমি জাস্ট আনসার গুলো লিখতেছি যে ওয়ার। এরপরে কি হবে, যেহেতু এই সেন্টেন্সটা নোবডি, নোবডি মানে এটা অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, আর নেগেটিভ ওয়ার্ড থাকলে তো নট দিই না, ব্যাস। আর নোবডির জন্য আমরা কি ইউজ করি, সাবজেক্ট দিয়ে ইউজ করি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবা। বলো বুঝছো কিনা। আর প্রথমেই তুমি যদি ওয়াজ দিতা, বলো তো ওয়াজ দিলে আবার তুমি যখন নোবডির জন্য দিয়ে দিতা তখন কি হইতো, হইতো না। এই জন্য আমি তোমাকে বলি আগে সাবজেক্টটা কি হবে এটা মাথায় রাখো, লেখার দরকার নেই, মাথায় রাখো যে নোবডির জন্য সাবজেক্ট হবে দে। আচ্ছা, দে সাথে তো আর ওয়াজ কখনো হয় না, তাহলে অবশ্যই আমার নিতে হবে কি, ওয়াজের প্লুরাল ফর্ম ওয়ার নিতে হবে। এবার যদি নোবডি একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য নট হয় নাই, আর নোবডির জন্য আমরা কি ইউজ করি, দে ইউজ করি। ওকে, এবার দেখো দা উইডোয়ার শাট দ্য ডোর, এই যে বিধবা সে কি করেছিল, দরজাটা বন্ধ করেছিল। মনে রাখবা উইডো, নতুন একটা জিনিস শেখাই, অনেকেই হয়তো জানো না, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো না। উইডো মানে হচ্ছে বিধবা, মানে হচ্ছে তোমার বিধবা বলতে হচ্ছে ওইসব বিধবা নারীকে বোঝায়। উইডো বলতে বিধবা নারীকে বোঝায়, যেই নারীর স্বামী মারা গেছে। বলো, উইডো বলতে বিধবা বোঝায় এবং যে বিধবা মহিলার স্বামী মারা গেছে তাকে আমরা বলি কি, ইংলিশে উইডো। আবার উইডোয়ার আছে না, উইডোর মানে হচ্ছে তোমার ওই সকল পুরুষ যার মানে স্ত্রী মারা গেছে। উইডোর মানে হচ্ছে কি, বিধবা। উইডো মানে হচ্ছে বিধবা, কিন্তু উইডো হচ্ছে বিধবা নারীকে বোঝায়, আর উইডোর মানে হচ্ছে বিধবা পুরুষকে বোঝায়। মানে যেই পুরুষের স্ত্রী মারা গেছে তাকে বলি আমরা ইংলিশে উইডোর, আর যেই নারীর স্বামী মারা গেছে তাকে বলি আমরা কি, উইডো। কথা ক্লিয়ার? তাহলে দা উইডোর শাট দ্য ডোর, শাট মানে হচ্ছে তোমার বন্ধ করা। যে বিধবা সে হচ্ছে দরজাটা, বিধবা পুরুষ সে দরজাটা কি করেছিল, বন্ধ করেছিল। এখন দেখো তো শাট, মনে রাখবা শাট এটা হচ্ছে বন্ধ করা, এটা হচ্ছে বি1 ফর্ম, আর এর বি2 ফর্ম হচ্ছে শাট, বুঝছো? আর এর বি3 ফর্ম হচ্ছে কি, শাটি। এর তিনটার মধ্যে কি নাই, কোনো পরিবর্তন নাই।
এটার B1 ফর্মও 60, B2 ফর্মও 60 আর B3 ফর্মও কি 60। তো অনেকেই হয়তো চিন্তা করতে পারো এখানে যদি অক্সিলারি ভার্ব নাই তাহলে ডু ডাজ নিব। হ্যাঁ, ডু ডাজ তুমি কখন নিতা যদি সেন্টেন্সটা মানে প্রেজেন্ট টেন্সে থাকতো, কিন্তু এটা তো প্রেজেন্ট টেন্সে না, এটা তো পাস্ট টেন্সে। ভাই কেমনে বুঝছেন আপনি পাস্ট টেন্স? খেয়াল করো তো, উই ডুয়ার মানে কি একজন না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। এটা তো যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে অবশ্যই 60 এর সাথে কি থাকতো? এস যুক্ত থাকতো, কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো যেহেতু এখানে এস বাই এস নাই, অবশ্যই এটা ভার্বটা কোন ফর্মে আছে? B2 ফর্মে আছে। দেখছো টেকনিকটা? এখানে যদি এস থাকতো তখন বুঝতাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন অক্সিলারি ভার্ব নিতাম ডু ডাজ। কিন্তু এখানে 60 এর সাথে তো এস নাই, অবশ্যই এখানে কোন ফর্মে আছে? B2 ফর্মে আছে। আর B2 ফর্মে থাকলে অক্সিলারি ভার্ব কি হয়? ডিড হয়। দিলাম ডিড। আর এই সেন্টেন্সে যেহেতু নট কিংবা নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে আমাকে একটা নট দিতে হবে। তাহলে ডিড এর সাথে নেগেটিভ ফর্ম, নট এর নেগেটিভ ফর্ম কি? ডিডন্ট। এরপরে সাবজেক্ট উইডোর মানে কি? যেহেতু পুরুষকে বোঝায়, পুরুষ বিধবাকে বোঝায়, তাহলে এখানে অবশ্যই এটার পরিবর্তে কি হবে? হি হবে। এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এরপরে খেয়াল করো তো, রাইটিং মেনি লেটার্স মেক্স হিম হ্যাপি, মানে বিভিন্ন লেটার লিখে তাকে কি করে? মানে খুশি করে। সে লেটার লিখলেই তার কি হয়? খুশি হয়। তো এই যে সেন্টেন্সটা, এটা যদি ট্যাগ কোয়েশ্চেন্স করি, বলো তো এখানে কোথাও কি অক্সিলারি ভার্ব আছে? না। মেক, মেকটা কোন ফর্মে আছে? B1 ফর্মে আছে। আর B1 ফর্মে থাকলে অক্সিলারি ভার্ব হয় ডু অথবা ডাজ। এন্ড ডু ডাজ হয় না, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। দেখি তো সাবজেক্ট কি আছে? রাইটিং। মনে রাখবা, কখনো যদি সাবজেক্টের জায়গায় B1 প্লাস আইএনজি থাকে, ওই B1 প্লাস আইএনজি কে আমরা বলি জিরান। ভাই কি বলি? জিরান বলি। আর এটার প্রনাউন অলওয়েজ কি হয়? ইট হয়। ওকে, কি বললাম? কখনো সাবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি থাকলে, সাবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি হইলে ওইটার প্রনাউন ফর্ম হয় কি? ইট, কারণ ওই ভার্ব প্লাস আইএনজিটা জিরান হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? জিরান। তো জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল এটা তোমার দেখারই দরকার নাই, তোমার জানা শব্দ আর কি বললাম। তুমি যদি দেখো যে সাবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি আছে, ওটার জন্য তুমি কি ইউজ করবা? ইট ইউজ করবা। কি ইউজ করবা? ইট ইউজ করবা। ওকে, তাহলে এখানে কি ইউজ করব? ইট ইউজ করব। তো ইটের সাথে কি, যেহেতু মেক B1 ফর্মে আছে, হয় ডু ডাজ হবে, মানে ইটের সাথে ডু হয় নাকি ডাজ হবে? অবশ্যই ডাজ হয়। তাহলে কি হবে? ডাজ। আর যেহেতু কোথাও নট নাই, তাহলে নট দিতে হবে ডাজন্ট। আর রাইটিং এর জন্য প্রনাউন ইউজ করব কি? ইট। বেস। লেট হিম এনজয় দ্য ফেয়ারওয়েল ডিনার। বলো তো, আমি তোমাকে বলছিলাম, আমি জানি না তোমাকে বলছি, হয়তো বা কোনো শিক্ষক তোমাকে শিখাইছে যার কাছে তুমি শিখছো। মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা আনসার ফিক্সড হয়, শ্যাল উই হয় অথবা কি হয়? উইল ইউ হয়। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট আস দ্বারা শুরু হয়, লেট আস থাকলে তুমি কি দিবা? শ্যাল উই দিবা। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকলে কি হয়? শ্যাল উই হয়। এটা আনসার ফিক্সড। আর লেট আস ছাড়া অন্য যত ভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে, লেট হিম হোক, লেট হার হোক, লেট দেম হোক, কিংবা মেইন ভার্ব দ্বারা শুরু হোক, সকল ক্ষেত্রে আনসার হয় উইল ইউ। ভাইয়া কি হয়? উইল ইউ। তো এখানে দেখো লেট হিম আছে, এখানে তো লেট আস নাই, তাহলে অবশ্যই এখানে আনসার কি হবে? উইল ইউ হবে। ভাইয়া কি হবে? উইল ইউ হবে। বুঝছো? এরপরে দেখো, আই উড হেল্প ইউ ইফ ইউ কেম হিয়ার, আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি এখানে আসতে। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ভাই কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজের কি করতে হয়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ট্যাগ কোয়েশ্চেন্স করতে হয়। এটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লজ। আর আমাদের প্রিন্সিপাল ক্লজের কি করতে হয়? ট্যাগ কোয়েশ্চেন্স করতে হয়। তো দেখো, আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে দেখো, ইফ মানে হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং মানে ক্লজ মার্কার। এই কনজাংশনের সাথে যে অংশটা যুক্ত আছে এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আর এই অংশটা হচ্ছে তোমার কি? যে কনজাংশন ছাড়া যে অংশটা আছে ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই অংশের আমরা ট্যাগ করব। তুমি যদি এটা ট্যাগ কোয়েশ্চেন করো তখন তোমার ভুল হবে, কারণ আমার প্রিন্সিপাল ক্লজের কি করতে হয়? ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তো এখানে আইডি বলতে কি? আই উড হেল্প ইউ। তাহলে এখানে কি হবে? উড যে আছে, উড নিব, প্রথমে অক্সিলারি ভার্ব নিব, নিলাম উড। আর যেহেতু এই অংশে কোথাও নট নাই, তাহলে কিন্তু হবে উড নেগেটিভ করতে হবে। আর আই এর প্রনাউন তো কি হবে? আই হবে। অনেকেই বলতে পারো যে ভাইয়া এটা তো হেড এর সংক্ষিপ্ত ফর্ম তো কি এরকম ডি থাকে, তাহলে আপনি এখানে হেড অক্সিলারি ভার্ব নেন নাই কেন? এটা যদি হেডই হইতো তাহলে এখানে হেল্পটা কি থাকতো? B3 ফর্ম থাকতো। হেল্পটা কি তো হেল্প হইতো, কারণ আমরা জানি হেড এর পরে কি হয়? B3 হয়। যেহেতু এখানে এই হেল্পটা B1 ফর্মে আছে, তাহলে অবশ্যই এর আগে কি আছে? উড আছে। কি আছে? উড আছে। আর যদি এখানে কি হতো? B3 থাকতো, তাহলে আমি এখানে অক্সিলারি ভার্ব কি নিতাম? হেড নিতাম। এটাও ক্লিয়ার করে রাখলাম। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? যেহেতু
হেল্প মানে বিয়ন ফর্মে আছে, এই জন্য এখানে নিশ্চিত উড আছে। আর যদি এখানে হেল্পটা বি3 ফর্মে থাকতো তখন এটা কি বুঝতাম, মানে হ্যাড ছিল। তো যেহেতু এখানে উড আছে তাহলে এখানে কি নিলাম উড, আর এটা নেগেটিভ ফর্ম কি হবে অ্যান্টি, আর আই এর প্রনাউন তো আই হবে। আমি একটু দেখে নিই মোবাইলটা কি অফ হয়ে গেছে কিনা, দিনের বেলা ক্লাস নিতেছি তো অনেক সময় ওভার হিট হয়ে যায়। আমি একটু অফ করে নিই, পরের অংশটা আমি অফ করে অন করি। এবার হচ্ছে আমরা সাফিক্স প্রিফিক্স অংশটা সলভ করব। খেয়াল করো ভাইয়া, উই আর লিভিং ইন এ ডেমোক্রেট ড্যাশ কান্ট্রি, আমরা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। তো ডেমোক্রেট তো আর কান্ট্রি হইতে পারে না, তুমি অটোমেটিক হুক দিয়ে চলে আসবে যে ডেমোক্রেট হবে না, এটা কি হবে ডেমোক্রেটিক। হ্যাঁ, একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তো ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক কি কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি মানে হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? আমরা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। এরপরে উই হ্যাভ মেনি অ্যাচিভমেন্টস দো উই লিভ ইন পোর, উই হ্যাভ মেনি অ্যাচিভমেন্টস, আমরা হচ্ছে অনেক আমাদের কি আছে অর্জন আছে, দো যদিও উই লিভ ইন ড্যাশ পুর, যদিও আমরা কিসের মধ্যে আছে দরিদ্রতার মধ্যে আছে। খেয়াল করে একদম সিম্পল টেকনিক, ইন হচ্ছে একটা প্রিপোজিশন ভাইয়া, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন, সেটা ইন হইতে পারে, সেটা উইথ হইতে পারে, সেটা বাই হইতে পারে, সেটা ওয়ান হইতে পারে। সো এই যে কোনো প্রিপোজিশনের পরে একটা গ্যাপ থাকলে তুমি শিওর থাকো এখানে নাউন বলবে। কি বলবে? নাউন। প্রোনাউনও বসে, বাট সাফিক্স প্রিফিক্সে তো তোমার প্রোনাউনের কোনো বালাই নেই, প্রোনাউন তো তুমি হবেই না। সো এটা শিওর থাকো যে প্রিপোজিশনের পরে একটা সিঙ্গেল গ্যাপ থাকলে শিওর ওইখানে কি হবে, একটা নাউন বসবে। কি বসবে? নাউন বসবে। সেইভাবে তুমি দেখো, সেইভাবে বলতে সেইভাবে তুমি দেখো, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে দেখো ফুল স্টপ দেওয়া আছে, আর আগে একটা ওয়ার্ড দেওয়া আছে পুর। তো প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকে, এটা অলওয়েজ নাউন হয়। কিন্তু পুর তো অ্যাডজেক্টিভ, আমি তো অ্যাডজেক্টিভ বসাইতে পারবো না, তাহলে পুরের নাউন ফর্ম বসাইতে হবে। পুরের নাউন ফর্ম তুমি আমি সবাই জানি, সেটা হচ্ছে কি পভার্টি। কি পভার্টি? দারিদ্রতা। ওকে, তাহলে দো উই লিভ ইন পভার্টি, যদি আমরা কিসের মাঝে বাস করি, দারিদ্রতার মাঝে বাস করি। দ্য কান্ট্রি ইজ গ্রাজুয়ালি অ্যাডভান্সিং, এই যে দেশটা, এটা গ্রাজুয়ালি মানে হচ্ছে আস্তে আস্তে, এই যে দেশটা আমাদের দেশটা আস্তে আস্তে অ্যাডভান্সিং হচ্ছে, অগ্রসর হচ্ছে টাওয়ার্ডস প্রসপারিটি, কিসের দিকে? উন্নতির দিকে। বাট পলিটিক্যাল স্টেবল ইজ আ ব্যারিয়ার টু দ্য পাথ অফ ডেভেলপমেন্ট, কিন্তু রাজনৈতিক কিছু অস্থিরতা আছে, রাজনৈতিক অস্থিরতা হচ্ছে তোমার কি এই উন্নয়নের পথে কি হিসেবে দাঁড়াইছে? বাধা হিসেবে দাঁড়াইছে। ব্যারিয়ার মানে হচ্ছে বাধা। হ্যাঁ, এই উন্নয়নের পথে বাধা হিসেবে দাঁড়াইছে কি? রাজনৈতিক কিছু অস্থিরতা। মনে রাখবা পলিটিক্যাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বলো পলিটিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। তাহলে স্টেবল সে নিজেও তো একটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ তো আর একসাথে বসে না। তো স্টেবলটাকে আমার কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। স্টেবলের নাউন ফর্ম হচ্ছে তোমার স্টেবিলিটি, বলো ভাইয়া স্টেবিলিটি। স্টেবিলিটি মানে কি? স্থিরতা, রাজনৈতিক স্থবিরতা বা স্থিরতা, যেটা বলো না কেন। তাহলে পলিটিক্যাল স্টেবিলিটি ইজ এ ব্যারিয়ার টু দ্য পাথ অফ ডেভেলপমেন্ট, এই উন্নয়নের পথে বাধা হচ্ছে রাজনৈতিক স্থবিরতা নাকি অস্থিরতা? কোনটা? অস্থিরতা না। পলিটিক্যাল স্টেবিলিটি তো হবে না, আমরা চাই রাষ্ট্রটা পলিটিক্যালি স্টেবল হোক, তাই পলিটিক্যালি স্টেবল হোক, কিন্তু আমাদের দেশে তো আর পলিটিক্যাল স্টেবল বা স্টেবিলিটি নাই, এটা হচ্ছে রাজনৈতিক কি? অস্থিরতা। তো রাজনৈতিক অস্থিরতা হচ্ছে উন্নয়নের পথে বাধা হিসেবে দাঁড়ায়। অস্থিরতা তো ইংলিশ তো স্টেবিলিটি না, অস্থিরতা ইংলিশ মানে কি? ইনস্টেবিলিটি। এই জন্য এই স্টেবিলিটির আগে একটা প্রিপোজিশন যুক্ত করে দিবে, সেটা কি হবে? ইনস্টেবিলিটি হয়ে যাবে, রাইট? ইনস্টেবিলিটি কি? এটা নাউন ফর্মই। তাহলে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইজ আ ব্যারিয়ার টু দ্য পাথ অফ ডেভেলপমেন্ট। এরপর দেখো, দ্য কনফ্রন্টেশনাল পলিটিক্যাল এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ হিটস দ্য ইকোনমি অফ হার্ট, এই যে তোমার রাজনৈতিক যে পলিটিক্যাল যে একটা এনভায়রনমেন্ট, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে খুব কঠোরভাবে কি করে? আঘাত করে, হার্ট করে। তারপরে ডিরেক্ট dash product dash losses are estimated at around 1% of GDP due to disruption in economic activities caused by political disturbance. তুমি দেখো একটু টেকনিক বুঝলেই পারবা। মনে রাখবা ডিরেক্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কি বসে? অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসে। তাহলে এই প্রোডাক্টটারে আমার কি করতে হবে? নাউন করতে হবে। তুমি চাইলে এই প্রোডাক্টরে প্রোডাকশন করলেও কি হবে? নাউন হবে। অথবা আমি তুমি যদি কি দাও প্রোডাক্টিভিটি দেবো, ওটা হচ্ছে কি ফর্ম? নাউন ফর্ম। তো তোমার ইচ্ছা। তো প্রোডাক্টে আমি কি করে দেবো? প্রোডাক্টিভিটি। কেন প্রোডাক্টিভিটি করলাম? কারণ এই ডিরেক্ট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা থাকে এটাকে নাউন বানাইতে হয়, আর প্রোডাক্টের নাউন ফর্ম হচ্ছে প্রোডাক্টিভিটি। ডিরেক্ট প্রোডাক্টিভিটি, লসেস আর এস্টিমেটেড। সো এটা হচ্ছে। এরপরে কোথায় ছিলাম? ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য টু কমফোর্টেবলি রিচ মিডল ইনকাম স্ট্যাটাস দ্য কান্ট্রি নিডেড লাস্ট পলিটিক্যাল স্টেবিলিটি।
বলো নিডস লাস্ট পলিটিক্যাল স্টেবিলিটি। লাস্ট মানে হচ্ছে কি, লাস্ট তো হবে না, কেন হবে না, কারণ স্টেবিলিটি মানে হচ্ছে একটা কি নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ বসছে, আর এর আগে ওটা কি বসাইতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কারণ এই অ্যাডজেক্টিভটা এই ওয়ার্ডটা এই নাউনটা কি করবে, মডিফাই করবে। তাহলে দা কান্ট্রি নিডস, এই রাষ্ট্রের প্রয়োজন একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থবিরতা, কারণ দীর্ঘমেয়াদী তোমার যদি স্থবিরতা না থাকে তাহলে রাষ্ট্রে কখনো উন্নয়ন করা সম্ভব না। তো এই জন্য এই লাস্টটাকে আমার কি বানাইতে হবে, অ্যাডজেক্টিভ বানাইতে হবে। লাস্টের অ্যাডজেক্টিভ ফর্ম কি, লাস্টিং। লাস্টিং মানে হচ্ছে তোমার কি, মানে দীর্ঘমেয়াদী বা লং লাস্টিং ও বলতে পারো, যেটাই বলো। লাস্টটাকে আমি কি করে দিব, লাস্টিং করে দিব। দেখো এই লাস্ট, লাস্ট মানে তোমার যে দীর্ঘ করা, বা এরকম আর কি। তো এটাকে আমার অ্যাডজেক্টিভ ফর্ম বানাইলে লাস্টটাকে কি করে দিলাম, এই লাস্টিং করে দিলাম, বেশ হয়ে গেল। তো তুমি দেখো একটু টেকনিক্যালি তুমি যে আনসার দাও সাফিক্স প্রিফিক্সে তোমার মানে উত্তর করা খুব বেশি কঠিন না। এখানে তোমার ডেমোক্রেট কান্ট্রি হইতে পারে, নর্মাল সেন্স দেখো, সবসময় যে গ্রামাটিক্যাল সেন্স লাগবে এরকম না। ডেমোক্রেট কান্ট্রি হয় নাকি ডেমোক্রেটিক কান্ট্রি, অবশ্যই ডেমোক্রেটিক কান্ট্রি। এরপর দেখো ইন একটা প্রিপোজিশন, এরপরে আমার কি বসাইতে হয়, নাউন বসাইতে হয়। এই জন্য পুর তো অ্যাডজেক্টিভ, আমি অ্যাডজেক্টিভ কেন বসাবো, আমার তো নাউন ফর্ম বসাইতে হবে। পুরের নাউন ফর্ম হচ্ছে প্রপার্টি বা পুরনেস দিতে পারো, ওটা হচ্ছে একটা নাউন ফর্ম। এরপরে দেখো এখানে কি ছিল, রাজনৈতিক স্থবিরতা নাকি রাজনৈতিক অস্থিরতা, অবশ্যই অস্থিরতা, এই জন্য স্টেবিলিটি দেই নাই, দিছি ইনস্টেবিলিটি। তারপরে এখানে যেটা ছিল প্রোডাক্ট, ডিরেক্ট মানে অ্যাডজেক্টিভ, এর পরে কি বসায়, নাউন বসায়, এই জন্য প্রোডাক্টে প্রোডাকশন দিলেও কারেক্ট হবে বা প্রোডাক্টিভিটি দিলেও কারেক্ট হবে। এরপর এখানে যেটা ছিল যে এখানে এই লাস্টটা স্টেবিলিটিকে মডিফাই করবে, দীর্ঘমেয়াদী স্থবিরতা। তো দীর্ঘমেয়াদীর ইংলিশ কি, লাস্ট নাকি লাস্টিং, অবশ্যই লাস্টিং। আবার তুমি যদি এখানে লং লাস্টিং দাও তাহলেও কারেক্ট হবে। সো বলো আমাদের যে সাফিক্স প্রিফিক্স এটা ওয়াটার হয়েছে কিনা, আমাকে কমেন্ট বক্সে এখনই বলো যে ভাইয়া এই 6 নম্বরে যেটা আসে সাফিক্স প্রিফিক্স এটা পুরাই ওয়াটার। এবার হচ্ছে আমরা প্রিপোজিশনটা সলভ করবো। আর প্রিপোজিশনের পরে একটা আছে কানেক্টরস, আর কানেক্টরসের পরে আরেকটা রয়েছে সেটা হচ্ছে পাংচুয়েশন, যেটা হচ্ছে গরিবের একমাত্র সম্বল। হ্যাঁ, গরিবের একমাত্র সম্বল কি, গরিবের একমাত্র সম্বল পাংচুয়েশন। এত সোজা না, পাংচুয়েশন হচ্ছে আমার কাছে মনে হয় যে কঠিন, যদি একটু এলোমেলো ভাবে দেয়, এত সোজা। আচ্ছা দেখো তুমি বলতে পারো প্রিপোজিশন, এই প্রিপোজিশনের মধ্যে তোমার গরিবের ভরসা হতে পারে, কারণ কি জানো, প্রিপোজিশনের মধ্যে বেশিরভাগ আসে হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। আর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার পেইড ব্যাচে আর কি 250টা ওয়ার্ড দিব। আমি শিওর যে এই 250 থেকে 3 থেকে 4টা প্রিপোজিশন কমন পড়বে, হুবহু 3-4টা কমন পড়বে, বাস সে 4 নাম্বার পাই গেল। আর 1 থেকে 2টা আসে জাস্ট নিয়ম থেকে, আর নিয়মের জন্য তাকে একটা প্রিমিয়াম ক্লাস দিব 1.5-2 ঘন্টা, বেস সে হচ্ছে প্রিপোজিশনে 5-এ 5 পেয়ে যাবে। সো এটা তুমি যদি ভর্তি হইতে চাও তুমি আমার ক্লাস দেখো, কোয়ালিটি ভালো লাগলে এমনি ভর্তি হবে, আমি তোমাকে জোর করবো না। তো দেখো তো প্রিপোজিশনটা, স্পোর্টস কিপ আস, এই যে খেলাধুলা সেটা আমাদেরকে রাখে, কি রাখে, ফিট রাখে। ড্যাশ ইন মাইন্ড, দেখো অটোমেটিক অ্যাড করতে হবে, দেখো ড্যাশ মাইন্ড এন্ড বডি। এই যে ইন মাইন্ড এন্ড বডি বলতে একটা ফ্রেজ আছে যে শারীরিক ভাবে এবং কি মানসিক ভাবে। সো এই ক্ষেত্রে এই যে ফিক্সড একটা প্রিপোজিশন আছে, যে একটা ফ্রেজ আছে যে ইন মাইন্ড এন্ড বডি, শারীরিক ভাবে এবং মানসিক ভাবে ফিট রাখে। তো এই জন্য আমার এখানে কি হবে, ইন হবে। ভাই কি হবে, এ বি সি ডি ই, প্রথমটা কি হবে, ইন হবে। আবার তুমি যদি মনে করো কোনো একটা শব্দের শেষে এ বিভক্তি থাকে কিংবা অন্তস্থ অ থাকে অথবা তে থাকে, এ অন্তস্থ অ তে, কোনো বাংলা শব্দের শেষে এ অন্তস্থ অ তে থাকলে সেক্ষেত্রে আমরা ওটার পরিবর্তে ইংলিশে প্রিপোজিশন ইউজ করি, ইন ইউজ করি। বা কি ইউজ করি, ইন ইউজ করি। যে খেলাধুলা আমাদেরকে ফিট রাখে, কিভাবে ফিট রাখে, মানসিক ভাবে এবং হচ্ছে কি শারীরিক ভাবে। তো এই জন্য আমরা কি ইউজ করতে পারি এখানে, ওই যে মানসিক ভাবে শেষে এ আছে, শারীরিক ভাবে শেষে কি আছে, এ আছে, এই জন্য আমি কি ইউজ করতে পারি, ইন ইউজ করতে পারি। যেভাবে বলো এইভাবে কারেক্ট হবে। স্পোর্টস কিপস আস ফিট ইন মাইন্ড এন্ড বডি। এরপর দিকে তো কি আছে, রেগুলার এক্সারসাইজ, নিয়মিত অনুশীলন, ইজ নেসেসারি, এটা প্রয়োজনীয়। ড্যাশ হেলথ, এটা আমাদের শরীরের জন্য কি দরকারি বা প্রয়োজনীয়। তোমার প্যারা নেওয়ার দরকার নাই, কারণ নেসেসারি হচ্ছে এমন একটা ওয়ার্ড, এটার পরে অলওয়েজ কি হয়, ফর হয়। নেসেসারি ফর, প্রয়োজনীয়। নেসেসারি ফর মানে কি, প্রয়োজনীয়। ভাইয়া আমার যে 250টা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে নেসেসারি, তুমি নেসেসারি দেখবা, দেখার সাথে সাথে কি বসায় দিবা, ফর বসায় দিবা। যে রেগুলার এক্সারসাইজ ইজ নেসেসারি ফর হেলথ, স্বাস্থ্যের জন্য দরকারি। অ্যাথলেটস মানে তোমার ক্রীড়াবিদ বা হচ্ছে তোমার খেলোয়াড়, এরকম বলতে পারো। অ্যাথলেটস আর প্রাউড ড্যাশ দেয়ার অ্যাচিভমেন্টস, খেলোয়াড় যারা আছে, ক্রীড়াবিদ যারা আছে, তারা হচ্ছে তাদের এই অর্জনগুলা নিয়ে তারা হচ্ছে গর্বিত। দেখো প্রাউড হচ্ছে এমন একটা ওয়ার্ড, 250টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড আছে প্রাউড।
প্রাউড দেখলাম মানে সাথে সাথে তুমি কি ইউজ করবা, অফ ইউজ করে দিবা। ভাই কি ইউজ করে দিবা, অফ। প্রাউড অফ মানে গর্বিত, প্রাউড অফ মানে কি গর্বিত, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে খেয়াল করবে, চিলড্রেন শুড বি এনকারেজ, শিশুদেরকে তোমার কি করতে হবে, উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। কিসের জন্য, ড্যাশ টেক পার্ট ইন গেমস, যে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে, কারণ খেলাধুলা খেললে তোমার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। তো মনে রাখবা, কখনো যদি তোমার গ্যাপের পরে ভার্বের বি ওয়ান ফর্ম দেওয়া থাকে, কখনো যদি গ্যাপের পরে বি ওয়ান ফর্ম দেওয়া থাকে, চোখ বন্ধ করে সেখানে টু ব্যবহার করবা। কি ব্যবহার করবা, টু। ভাইয়া টেকনিক এগুলা, যে প্রিপোজিশনের পার্টের মাঝে কখনো যদি গ্যাপের পরে তোমার কি থাকে, ভার্বের বি ওয়ান ফর্ম থাকে, তখন চোখ বন্ধ করে সেখানে কি ইউজ করবা, টু ইউজ করবা। তাহলে এখানে কি হবে, কি হবে, টু টেক পার্ট ইন। দেখো, দেখছো টেকনিক। তারপরে খেয়াল করো, ভিক্টোরি ব্রিংস, এই যে বিজয়টা এটা আনে জয় ড্যাশ প্লেয়ার্স এন্ড দেয়ার সাপোর্টার, তাদের খেলোয়াড়দের প্রতি এবং হচ্ছে কি সমর্থকদের প্রতি, সাপোর্টারদের প্রতি। প্রতি বোঝাইতে, দিকে বোঝাইতে আমরা কি ইউজ করি, টু ইউজ করি। এটা হচ্ছে তোমার যে ব্যবহারের ভিত্তিতে আসছে, দিকে বোঝাচ্ছে, প্রতি বোঝাচ্ছে, এই জন্য কি হয়েছে এখানে, টু হয়েছে। তাহলে ভাই দেখো তো, এখানে তোমার হচ্ছে যে এ বোঝাচ্ছে শরীরে, শারীরিক ভাবে, মানসিক ভাবে, এই জন্য আমরা কি ব্যবহার করিলাম, এখানে ইন ব্যবহার করছি। তারপর হচ্ছে তোমার নেসেসারির সাথে কি হয়, ফর হয়, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে তোমার প্রাউড অফ, গর্বিত, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার এখানে গ্যাপের পরে টেক, ভার্বে বি ওয়ান ফর্ম আছে। আর প্রিপোজিশনে গ্যাপের পরে ভার্বে বি ওয়ান থাকলে চোখ বন্ধ করে কি ইউজ করবা, এখানে টু ইউজ করবা। কথাগুলো মনে রাখো কিন্তু। তারপরে এখানে কি বোঝাচ্ছে, যে এই যে বিজয়টা এটা হচ্ছে আনে, আনন্দ আনিয়ে আসে, কাদের প্রতি, খেলোয়াড়দের প্রতি এবং হচ্ছে তার সমর্থকদের প্রতি। তো প্রতি বোঝাইতে আমরা কি ইউজ করি, টু ইউজ করি। তো এই ছিল আমাদের প্রিপোজিশনের অংশ। ভাইয়াকে একটু কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া 7 নং-এর যে প্রিপোজিশন পুরাই ওয়াটার ওয়াটার। আপনার যে কষ্ট, আপনি না খায় যে ক্লাস নিতেছেন, খাওয়ার মানে ক্লাসটা নেওয়ার পরে যে খাইবেন, হ্যাঁ, আপনার যে কষ্ট এটা হচ্ছে সার্থক হচ্ছে। ভাইয়া বলেন যে ওয়াটার ওয়াটার। এখন মনে হয় দিনের কয়টা বাজে, 3:30 এরকম বাজে আর কি। ক্লাসটা নেওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি। তো যাই হোক, আমার ভোকাল আসতে হচ্ছে তোমার কি করছে, কমে যাচ্ছে। তো এটা নিয়ে হচ্ছে কি করে না, যে গলা ভাঙ্গা, মাস্টারের গলা ভাঙ্গা, এটা নিয়ে হচ্ছে তোমার কি করে না, ট্রল করিও না, কারণ তোমরা ট্রলের যুগে আসছো, কিছু একটা হইলেই ট্রল করা শুরু করে দাও, ঠিক আছে? ওকে, আচ্ছা এইবার দেখো 8 নং-এ কি আছে ভাই, কানেক্টরস। কানেক্টরস বলে কঠিন লাগে শুনলাম, ভাইয়া দেখো কেমনে পড়ায়। 5টা কানেক্টরস দেখা মাত্র তুমি কি করতে পারবা, আনসার দিতে পারবা। বুঝছো, দেখি কানেক্টরসের জন্য তোমার পুরো মিনিং তোমার বুঝতে হবে। তুমি যদি অর্থ ধরতে পারো তাহলে অটোমেটিক কানেক্টর গুলো বসাতে পারবা। দেখো তো, তুমি নিজে বলবা যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ছোটবেলা থেকে পড়তেছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে সর্বোত্তম পন্থা। পিপল অফেন ট্রাই, মানুষ সবসময় চেষ্টা করে কি করার জন্য, টু গেইন অ্যাডভান্টেজ, সে হচ্ছে সুবিধা নেওয়ার জন্য। বাই লাইং মানে মিথ্যা কথা বলে সে সুবিধা নেওয়ার জন্য মানুষ সবসময় চেষ্টা করে। ড্যাশ দে ফেল ইন দ্য লং রান, কিন্তু তারা মানে দীর্ঘমেয়াদী তারা কি করে, তারা ব্যর্থ হয়। যদিও তোমার কি করে, মানুষ মিথ্যা কথা বলে, তারা সাময়িক সময়ের জন্য সুবিধা নেয়, কিন্তু দীর্ঘ সময় পরে দেখা যায় তারা হচ্ছে কি হয়, এটা ব্যর্থ হয় ওই বিষয়ে। তো এখানে যেহেতু বিপরীত বোঝাচ্ছে, সুবিধা পায়, সুবিধা পায়, সুবিধা পায় আবার ব্যর্থ হয়ে যায়, বিপরীত বোঝাচ্ছে না। তো বিপরীত বোঝাইলে গ্যাপটা যদি মাঝে থাকে, তুমি চোখ বন্ধ করে সেখানে বাট ইউজ করবা। কি ইউজ করবা, বাট ইউজ করবা। তাহলে এখানে কি হবে ভাইয়া, বাট হবে। এখানে কিন্তু বোঝাচ্ছে যে কিন্তু দে ফেল ইন দ্য লং রান। সাকসেস কামস টু দোজ, সফলতা হচ্ছে তাদের কাছে ধরা দেয়, ড্যাশ ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড প্যাশনেটলি, মানে তাদের কাছে আনে যারা, যারা কি করে, ওয়ার্ক সিনসিয়ারলি, যারা হচ্ছে তোমার কি করে, যারা হচ্ছে তোমার সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে কাজ করে এবং প্যাশনেটলি ধৈর্য সহকারে কাজ করে। মনে রাখবা, গ্যাপের আগে তোমার যদি কি থাকে, নাউন বা প্রনাউন থাকে, গ্যাপের আগে যদি তোমার নাউন বা প্রনাউন থাকে এবং গ্যাপের পরে যদি ভার্ব থাকে, ওই গ্যাপের আগের নাউনটা যদি তোমার ব্যক্তিবাচক হয় তখন চোখ বন্ধ করে হো দিবা, আর যদি তোমার বস্তুবাচক হয় তখন দ্যাট বা হুইজ দিবা। কি বললাম বুঝো নাই মনে হয়? তুমি ধরো গ্যাপ আছে, গ্যাপের পর একটা ভার্ব আছে, আর গ্যাপের আগে নাউনও থাকতে পারে অথবা কি থাকতে পারে, প্রনাউনও থাকতে পারে। ম্যাক্সিমাম টাইম তুমি নাউন পাবা, মাঝে মাঝে প্রনাউনও পাইতে পারো। কানেক্টর মাঝে গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্বের বি ওয়ান বা ভার্ব যে কোনো ভার্ব হইতে পারে, আর গ্যাপের আগে নাউন কিংবা প্রনাউন। এরকম যদি হয়, ওই গ্যাপের মাঝে দুইটা কানেক্টর হবে, হয় হো হবে, না হয় কি হবে, হুইচ। আর তুমি যেখানে হুইচ দিতে পারবে এখানে দ্যাট দিতে পারবে, সমস্যা নেই। তাহলে এই গ্যাপের মাঝে হো হইতে পারে, আবার হুইচও হইতে পারে। হো হবে তখন যখন ওই গ্যাপের আগের নাউন বা প্রনাউনটা ব্যক্তিবাচক হয়। ব্যক্তিবাচক হইলে হো দিবা, আর যদি গ্যাপের আগে নাউন বা প্রনাউনটা কি হয়, বস্তুবাচক হয়, তখন হুইচ দিবা অথবা কি দিবা, দ্যাট দিবা। খেয়াল করো তো, এই দেখো গ্যাপ, গ্যাপের পরে ওয়ার্ক কাজ করে, এটা ভার্ব,
আর এই গ্যাপের আগে দোজ মানে যে কি প্রনাউন আছে। তো এক্ষেত্রে আমরা হ হইতে পারে আবার হুইচ হইতে পারে। তো যেহেতু দোজ মানে অবশ্যই কি ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে, আর ব্যক্তি বোঝাইলে আমরা কি ইউজ করি, হ ইউজ করি, তাহলে অবশ্যই এখানে আনসার কি হবে, হ হবে। দেখছো টেকনিক, যা সাকসেস কামস টু দোজ, সফলতা হচ্ছে তাদের কাছে আসে যারা হো ওয়ার্ক সিনসিয়ারলি এন্ড প্যাশনেটলি, মানে প্যাশনেটলি মানে যারা হচ্ছে আন্তরিকতার সাথে এবং ধৈর্য সহকারে কাজ করে। নো ওয়ান ক্যান অ্যাচিভ গ্রেটনেস, নো ওয়ান ক্যান অ্যাচিভ গ্রেটনেস, কেউ হয়তো তোমার এই গ্রেটনেসটা অর্জন করতে পারে না, ড্যাশ দে আর রেডি টু ফেস ডিফিকাল্টিজ। নো ওয়ান ক্যান অ্যাচিভ গ্রেটনেস, দে আর রেডি টু ফেস ডিফিকাল্টিজ, মানে যদি না তারা হচ্ছে তোমার এই ধরনের ডিফিকাল্টি তোমার কি করে না, তারা ফেস না করে, সম্মুখীন না করতে পারে, তখন তারা জীবনে কি করতে পারে না, ভালো কিছু অর্জন করতে পারে না। মানে তোমার জীবনে কি আসবে, অনেক বিভিন্ন ডিফিকাল্ট আসবে, বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশন আসবে। তো ওইগুলো তোমাকে যদি তুমি ভালো করে ফেস না করতে পারো, তাহলে তুমি জীবনে কি করতে পারবে না, সাকসেস গেইন করতে পারবে না। তো এখানে বলতেছে নো ওয়ান ক্যান অ্যাচিভ গ্রেটনেস, কেউ কি করতে পারে না, ভালো কিছু অর্জন করতে পারে না, যদি না তারা বিভিন্ন ডিফিকাল্টিস ভালো করে কি করতে পারে, প্রস্তুত থাকে, মানে ওইগুলা ডিফিকাল্টিস গুলা মানে ফেস করতে। তো এখানে অবশ্যই যেহেতু যদি না বোঝাচ্ছে, আর যদি না বুঝাইলে আমরা কি ইউজ করি, যদি না বা জরি না, হ্যাঁ জরি না বলতে পারো কিংবা যদি না বলতে পারো। কখনো জরি না কিংবা যদি না বুঝাইলে আমরা কানেক্টর হিসেবে কি ইউজ করবো ভাইয়া, আনলেস ইউজ করব। আর যদি বোঝায় তখন সেক্ষেত্রে কি ইউজ করব, ইফ ইউজ করব, বুঝছো, যে আনলেস দে আর রেডি টু ফেস ডিফিকাল্টিজ। এবার আসো, ড্যাশ এ পারসন কিপস চিটিং আদার্স, যদি একজন ব্যক্তি সে মানুষের সাথে কি করতে থাকে, প্রতারণা করতে থাকে, হি উইল নেভার আর্ন রেসপেক্ট। তুমি যদি সারা জীবন সুর বাটপারি করো, তুমি জীবনে মানুষের কাছে ভালো কিছু সম্মান আশা করতে পারো, ভালো কিছু আশা করতে পারো না। সো এখানে বলতেছে যে যদি একজন ব্যক্তি কিপস চিটিং আদার্স, সে সবসময় মানুষের কাছে প্রতারণা করে, হি উইল নেভার আর্ন রেসপেক্ট, সে কখনো কি হবে না, মানে সে কখনো মানুষের কাছ থেকে সম্মান সে অর্জন করতে পারবে না। তো যদি বুঝাইলে আমরা কি ইউজ করি, ইফ ইউজ করি, তাই না? এই অংশটা তোমার কি শর্ত বোঝাচ্ছে, আর এই অংশ কি বোঝাচ্ছে, ফলাফল বোঝাচ্ছে, যে একজন ব্যক্তি যদি তোমার কি করে, সে মানুষের সাথে প্রতারণা করে, সে কখনো মানুষের কাছে ভালোবাসা বা রেসপেক্ট আর্ন করতে পারবে না। তো যদি অর্থে আমরা কি ইউজ করি, ইফ ইউজ করি। বলো বুঝছো? একটু ভাইকে বললো যে ভাইয়া ওয়াটার হয়েছে। এখন আর একটা বাকি আছে যে গুড ক্যারেক্টার, ভালো চরিত্র, ইজ মোর ভ্যালুয়েবল, সে হচ্ছে আদৌ অধিক কি হয়, মূল্যবান হয়, দেন ওয়েলথ, মানে স্বাস্থ্য থেকে মানে ভালো ক্যারেক্টার হচ্ছে কি বেশি মূল্যবান। ড্যাশ ইট শুড বি মেনটেন অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট হলো তোমার যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট হলো যে কোনো মূল্যের একটা ইডিয়মস। তো ইট শুড বি মেনটেনড, এই যে তোমার ভালো ব্যবহারটা, এটাকে আমাদের কি করতে হবে, মেনটেন করতে হবে এট এনি কস্ট, যে কোনো মূল্যে। সো এখানে কি দিতে পারবো, সো দিতে পারবো, কারণ শেষে ফলাফল বোঝাচ্ছে যে ভালো ক্যারেক্টার হচ্ছে স্বাস্থ্য হচ্ছে কি মূল্যবান, তাই আমাদেরকে এটা মেনটেন করতে হবে। তো তাই অর্থে, অথবা অর্থে, ফলে অর্থে আমরা কি দিতে পারি, সো দিলেও কারেক্ট, দেয়ারফর দিলেও কারেক্ট, হ্যান্স দিলেও কারেক্ট, এজ এ রেজাল্ট দিলেও কারেক্ট। তুমি ফলাফল বোঝাতে এই পাঁচটার থেকে যে কোনো একটা ইউজ করলে হবে। তো এখানে সো দিলেও কারেক্ট, সো দেয়ারফর যা আছে কনসিকুয়েন্টলি যে কোনো একটা দিবা, সবগুলা দিতে যাও না, পরীক্ষার মধ্যে যে কোনো একটা দিবা। সো দিলে সো দিবা, দেয়ারফর দিলে দেয়ারফর দিবা, তাই না? হ্যান্স থাকলে হ্যান্স দিবা, মানে থাকলে বলতে তুমি দিতে চাও যদি আর কি, অথবা পড়তে তুমি যদি হ্যান্স দিতে চাও হ্যান্স দিবা। আবার তুমি সো দিলা, দেয়ার পরে দিলা, হ্যান্স দিলা, তখন দেখবা কাটাতে দিবে, বুঝছো? দেখো একদম সহজ না ভাইয়া, কানেক্টরস কোনো কঠিন লাগে? এখানে তোমার যদি না অর্থ প্রকাশ করতেছে, না সরি কিন্তু অর্থ প্রকাশ করতেছে, এখানে কি দিলাম, বাট দিলাম। তারপর এখানে কি এই যে টেকনিকটা দিলাম, যারা অর্থ প্রকাশ করতেছে হো দিলাম। তারপরে তোমার এখানে তোমার কি যদি না অর্থ প্রকাশ করতেছে, যেন আনলেস দিলাম। এখানে না এখানে যদি না অর্থ প্রকাশ করতেছে এই জন্য আনলেস দিলাম, আর এখানে যদি অর্থ প্রকাশ করতেছে এই জন্য ইফ দিলাম, আর এখানে তাই ফলাফল বোঝাচ্ছে এই জন্য সো দিলাম। তো কানেক্টরসটা আসলে সবটাই ডিপেন্ড করে মিনিং এর উপরে। তুমি যদি সেন্টেন্সের অর্থ ভালো করে না বুঝো, তোমাকে কোনো শিক্ষক তোমাকে কানেক্টরসে তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারো না যে কানেক্টরসে তুমি 5-এ 5 পাবো। সো এখানে তোমার ইফোর্টটা সবচেয়ে বেশি। তুমি যেটা করবা যে কোনগুলো কানেক্টরস হিসেবে বসে এগুলো কানেক্টরসের নামগুলো মুখস্থ করলা, দো মানে যদিও, বাট মানে হচ্ছে কিন্তু, এন্ড মানে হচ্ছে এবং, ইফ তো যদি, আনলেস তো যদি না, হ্যাঁ, সো দ্যাট হচ্ছে যাতে করে, সো তো তাই, দেয়ার পরে তো তাই, হাওয়ার তো যা হোক, অন দা আদার হ্যান্ড মানে হচ্ছে অন্যদিকে। তো এই বিষয়গুলো, বিসাইডস মানে এছাড়াও, এই বিষয়গুলো কানেক্টরস গুলো তোমার মাথায় থাকতে হবে, এবং প্যাসেজটার মাঝে যেখানে যে কানেক্টরস এর মিনিং বুঝবা সেই কানেক্টরস তোমাকে এখানে ইউজ করতে হবে। আর এখানে তুমি গ্রামার, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তুমি
ওইরকম স্পেসিফিক কোনো গ্রামার নাই, রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে স্পেসিফিক কোনো গ্রামার নাই, বুঝছো? এখন ভাই বিরাট খিদা লাগিয়েছে, ময়মনসিংহের ভাষা যদি বলি বিরাট খিদা লাগিয়েছে ভাই, বুঝছো? এখন যে তোমার আর একটা পড়াবো এটাই আমার মানে মনে হইতেছে যে কখন শেষ করবো। ক্লান্ত, বলো কানেক্টরস অর্ডার হয়েছে কিনা। এখন হচ্ছে আমরা সর্বশেষ যে পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন যেটা আছে এটা শেষ করে দিব, এবং আজকের মতো আজকে আমাদের 1 নং থেকে 9 নং পর্যন্ত পুরোপুরি ক্লাসটা শেষ করে দিব। দেখো পাংচুয়েশন দুইটা ভাবে আসতে পারে। নরমালি একটা প্যাসেজ দিতে পারে, ওটা তুমি ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশন দিবা। আবার আরেকটা টাইপ আসতে পারে ন্যারেশন। এই যে তোমরা এইবার তো নাই, তোমরা এসএসসি 26 যারা বা 27 তোমাদেরকে ন্যারেশন বাদ দেওয়া হয়েছে, তো ন্যারেশন তো এর আগে করছো। আরেকটা আসতে পারে ডিরেক্ট ন্যারেশন আকারে। বলো পাংচুয়েশন দুইটা ভাবে আসতে পারে, হয়তো বা জেনারেল একটা প্যাসেজ দিবে, ওটা তোমরা ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশন করবা। আর অনেক সময় ডিরেক্ট ন্যারেশন দেখবা হচ্ছে বক্তা এবং শ্রোতা কথা বলা শুরু করবে, ওটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বলি আর কি। ওই রকম আকারেও থাকতে পারে, তখন সেখানে তোমার ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন করতে হবে। তো তোমার যদি ধরো নরমাল প্যাসেজ দে, তো এখানটা তুমি লাকি, তুমি ইউজ করতে পারবে। আর তোমার যদি ধরো ওইরকম ন্যারেশন থেকে দে, তখন তোমার এটা বোঝা যায় কঠিন হয়ে যায় যে কে কখন কথা বলতেছে কি না করতেছে, এটা তোমার ধরাটা আসলে কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। সো দেখো প্রবলেম নাই, ভাইয়া তোমাকে কিভাবে বুঝায় দেয়। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় এ ওয়াইজ ম্যান সেড টু হিজ স্টুডেন্ট, কোনো এক সময় একজন জ্ঞানী ব্যক্তি তার শিক্ষার্থীকে বলল, দেখো বলল কি বলল, প্যাশেন্স ইজ দ্য কি টু সাকসেস, ধৈর্য হচ্ছে সফলতার চাবিকাঠি। ডোন্ট রাশ থ্রো ইউর ওয়ার্ক, রাশ মানে হচ্ছে তোমার কি করা, তাড়াহুড়া করা। ডোন্ট রাশ থ্রো ইউর ওয়ার্ক, তোমার কাজ নিয়ে কখনো কি করো না, তাড়াহুড়া করিও না, ধৈর্য ধরিও, তাহলে ভালো কিছু করতে পারবে, এরকম কথা বলতেছে। হোয়াই মাস্টার আস্কড দ্য স্টুডেন্ট, তখন শিক্ষার্থী তার শিক্ষককে বললো যে শিক্ষক মাস্টার হোয়াই, কেন আপনি এই কথা আমাকে বলতেছেন যে কোনো কাজ করার সময় তাড়াহুড়া করা যাবে না? বিকজ, কারণ তখন তার টিচার আবার উত্তর দিল যে বিকজ হ্যাস্টি অফেন লিডস টু মিস্টেকস। হ্যাস্টি মানে হচ্ছে দ্রুত, মানে আমরা দ্রুত কাজ করি না, এরকম যে দ্রুত গতিতে কাজ করলে মাঝে মাঝে কি হওয়ার সম্ভাবনা থাকে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। রিপ্লাইড দ্য ওয়াইজ ম্যান, ওই জ্ঞানী ব্যক্তিটা উত্তর দিল। অ্যান্ড ইট ক্যান স্পয়েল এভরিথিং, এবং এটা সবকিছুকে তোমার কি করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। সো এই কথাটাও তোমার ওই জ্ঞানী ব্যক্তিটা বলছে। সো পুরোটা প্যাসেজ পড়ার পর আমি বুঝতে পারলাম এটা হচ্ছে যে ন্যারেশন থেকে আসছে, এবং এখানে বক্তা শ্রোতা আইডেন্টিফাই করতে হবে। এখানে একবার ওয়াইজ ম্যানে কথা বলছে, স্টুডেন্টে শুনছে, আবার স্টুডেন্টে কথা বলছে, ওয়াইজ ম্যানে শুনছে। তো আমরা জানি রিপোর্টিং ভার্বের পরে আমার কি দিতে হয়, কমা দিতে হয়। আর যে বক্তব্যটা থাকে, রিপোর্টেড স্পিচটা, এটা কিসের ভিতরে রাখতে হয়, ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। এই জিনিসটা তুমি মাথায় রাখলেই হবে। তাহলে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্সটার ওটা কি হবে, বড় হাতের অক্ষর হবে। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, এটার পরে তোমার এটা কি দিতে হবে, কমা দিতে হবে। যে কোনো এক সময় এ ওয়াইজ ম্যান একজন জ্ঞানী ব্যক্তি সেড টু হিজ স্টুডেন্ট, তার যে শিক্ষার্থী ছিল তাকে বলল, কি বলল, যে প্যাশেন্স ইজ দ্য কি টু সাকসেস, যে ধৈর্য হচ্ছে তোমার সফলতার কি চাবিকাঠি। তাহলে এখানে বলো এটা যে বলছি, এই কথাটা বলছি, এটা কি তার বক্তব্য না, ওই জ্ঞানী ব্যক্তির বক্তব্য না? মনে রাখবা ন্যারেশনের মাঝে বক্তব্যটা হচ্ছে রিপোর্টেড স্পিচ বলি, বা এটাকে আমাদের ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। তাহলে এই বক্তব্যটা হচ্ছে তোমার কি, যে ধৈর্য হচ্ছে সফলতা চাবিকাঠি। তাহলে প্যাশেন্স থেকে আমার ইনভার্টেড কমাটা শুরু হবে। রিপোর্টিং ভার্ব শেষ, এটা কমা, আর ইনভার্টেড কমা শুরু করলাম। তাহলে প্যাশেন্স ইজ দ্য কি টু সাকসেস, প্যাশেন্স ইজ দ্য কি টু সাকসেস। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? প্যাশেন্স মানে কি, সাবজেক্ট ইজ দ্য কি টু সাকসেস। এই দেখো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কি দিতে হবে, একটা ফুল স্টপ দিতে হয়, দিলাম ফুল স্টপ। এরপরে ডো নট রাশ দ্য থ্রো ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজ নিয়ে তুমি কি করো না, তাড়াহুড়া করিও না। এটাও তো ওই কথাটাই বলছে কি, ওই ওয়াইজ ম্যানে বলছে। তাহলে আমার কি হবে, এই ডো নটটা যেহেতু আবার নতুন সেন্টেন্স শুরু হইতেছে, তাহলে ডো নটের ডোটা কি হবে, বড় হাতের হবে। ডো নট রাশ, কি করো না, তাড়াহুড়া করিও না। থ্রো ইউর ওয়ার্ক, তুমি কাজ নিয়ে তোমার কি করিও না, তাড়াহুড়া করিও না। দেখো তো এরপরে আর কোনো ওই জ্ঞানী ব্যক্তি আর কোনো কথা বলছে কিনা। হোয়াই মাস্টার, এই কথাটা বলছিল কিন্তু তার শিক্ষার্থী। তাহলে এই পর্যন্ত এটা কি হয়ে যাবে, ফুল স্টপ হয়ে যাবে। আর যেহেতু এই জ্ঞানী ব্যক্তির কথাটা শেষ, কথা শেষ হলে কি ইনভার্টেড কমাও শেষ করতে হবে, রিপোর্টেড স্পিচটা শেষ করতে হবে। তো শেষ করে কিভাবে, ইনভার্টেড কমাটা দিয়ে শেষ করে দিলাম, বেশ।
এখন যেটা করব, আবার নতুন সেন্টেন্স শুরু করব, যে হোয়াই মাস্টার আস্কড দ্য স্টুডেন্ট, এই শিক্ষার্থী বললো যে কেন, যে ধৈর্য হচ্ছে সফলতার চাবিকাঠি, রে কেন, এই কথাটা কে বলছি? স্টুডেন্টে। তাহলে আমাকে অবশ্যই আবার নতুন করে সেন্টেন্স শুরু করতে হবে। ইনভার্টেড কমা শুরু করলাম, স্টুডেন্টের বক্তব্যটা কি? হোয়াই মাস্টার, হোয়াই দিলাম, হোয়াইটা অবশ্যই ক্যাপিটাল লেটার, ডাব্লিউটা হোয়াই, এরপর তুমি একটা কমা দিলাম, মাস্টার যেহেতু সম্বোধন করছে এই জন্য কি দিলাম, একটা কমা দিলাম। হ্যাঁ, যেহেতু এটা প্রশ্ন করছে আর এই জন্য শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা শেষ। কথাটা কে বলছে? প্রশ্নটা কে করছে? আস্কড দ্য স্টুডেন্ট। তাহলে কি হবে? আস্কড দ্য স্টুডেন্ট। এই দেখো এখানে শেষ। এইবার হচ্ছে আবার হচ্ছে ওই ওয়াইজ ম্যানটা প্রশ্ন উত্তর দেয়। কি উত্তর দেয়? দ্য ওয়াইজ ম্যান উত্তর দেয় এই যে বিকজ, কারণ, হ্যাজটি অফেন লিডস টু মিস্টেকস। এটা হচ্ছে তোমার কি ওই ওয়াইজ ম্যানের বক্তব্য, আর বক্তব্যটা আমাদের অলওয়েজ ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। এখানে লিখে, হ্যাঁ, যে বিকজ, কারণ, হ্যাজটি অফেন লিডস টু মিস্টেক। না, অলওয়েজ কি করে, তোমার ভুল হওয়ার একটা প্রবণতা থাকে। তো এটা যেহেতু ওনার কথা শেষ, ফুল স্টপ দিয়ে দিলাম আর ইনভার্টেড কমা শেষ করে দিলাম। তারপরে রিপোর্টিং ভার্ব কোনটা? রিপ্লাইড দ্য ওয়াইজ ম্যান, দিলাম রিপ্লাইড দ্য ওয়াইজ ম্যান, তাই না? এটা বললো শেষ। এরপরে আবার আর একটা কথা বলছে ওই ব্যক্তি, এন্ড ইট ক্যান স্পয়েল এভরিথিং। এটা হচ্ছে তোমার ওই ওয়াইজ ম্যানের কথা, তাহলে এটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। এন্ড ইট ক্যান স্পয়েল এভরিথিং, হ্যাঁ। তো এই যে দেখো, বুঝতে পারছো কিনা? তুমি জাস্ট একটা জিনিস কল্পনা করবা, যে কখনো যদি ন্যারেশন থেকে আসে তখন তুমি দেখবা কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কেমনে বুঝবা? রিপোর্টেড স্পিচের মধ্যে দেখবা বক্তব্য থাকবো, বক্তব্যটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর রিপোর্টেড স্পিচ বক্তব্যটা অলওয়েজ ইনভার্টেড কমার ভিতরে রাখবা। যেমন ওয়ান্স আপন এ টাইম এ ওয়াইজ ম্যান সেড টু স্টুডেন্ট, তার শিক্ষার্থীকে বললো, এটা হচ্ছে সবটা রিপোর্টিং ভার্ব। এটা শেষ করার পর একটা কমা দিলাম, এবং ওই ব্যক্তির কথা ছিল কি, যে প্যাশন্স ইজ দ্য কি টু সাকসেস, ডু নট রাশ থ্রো ইউর ওয়ার্ক। এই দুইটা কথা বলছে, আর এই কথাগুলো আমাদের ইনভার্টেড কমার ভিতরে রাখতে। এই জন্য আমি কি দিলাম, যে প্যাশেন্সের আগে হচ্ছে ইনভার্টেড কমা শুরু, এখানে যেহেতু সেন্টেন্সটা শেষ, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য ফুল স্টপ দিলাম। আবার নতুন বাক্য শুরু করছিল, ডুটা বড় হাতের অক্ষর দিছি, মানে ক্যাপিটাল লেটার। এরপরে শেষ হয়েছে ওনার কথা, এখানে হচ্ছে কি ফুল স্টপ, শেষে ইনভার্টেড কমা শেষ। আবার তোমার ছেলেটা প্রশ্ন করে যে কেন এই কাজটা আমরা করব বা করব না। তাহলে এখানে স্টুডেন্ট বললো, দ্য স্টুডেন্ট আস্কড, তাই না? এই যে হোয়াই মাস্টারের তার কথাটা স্টুডেন্টের কথা, এই জন্য এই হোয়াই মাস্টারটা ইনভার্টেড কমার ভিতরে রাখলাম। যেহেতু প্রশ্নবোধক বাক্য, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি, আর মাস্টারকে যেহেতু সম্বোধন করছে এর আগে কমা দিচ্ছি, দ্য স্টুডেন্ট। এরপরে আবার ওই টিচার উত্তর দেয় বা জ্ঞানী ব্যক্তিরা উত্তর দেয়। কি হবে? যেহেতু উত্তর দেয়, তাহলে এটা অবশ্যই কিসের ভিতরে রাখতে হবে? ইনভার্টেড কমার ভিতরে। বক্তব্যটা তো অলওয়েজ ইনভার্টেড কমার ভিতরে রাখি। তাহলে কি হবে? বিকজ হ্যাজটি অফেন লিডস টু মিস্টেক, শেষ কথা, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ, রিপ্লাইড দ্য ওয়াইজ ম্যান, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব শেষ। রিপোর্টিং ভার্ব ডান না থাকলে আমার কি দিতে হয়? শেষে ফুল স্টপ দিতে হয়। ওকে। আবার এন্ড ইট ক্যান স্পয়েল এভরিথিং, এই কথাটা হচ্ছে কি ওই ওয়াইজ ম্যানের, এই জন্য এই বক্তব্যটা আমার ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। সো এই ছিল আমাদের 1 নং থেকে 9 নং পর্যন্ত একটা ক্লাস। সো আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করছি তোমাদেরকে পড়ানোর জন্য। সো মনে হয় না ভুল খুব বেশি হয় নাই, ভুল ত্রুটি হচ্ছে তোমার মানুষের হইতেই পারে, তো ভুল হবে না ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করছি হচ্ছে বেস্ট ইফোর্ট দিয়ে তোমাকে পড়ানোর জন্য। সো দোয়া রাখিও ভাইয়ের জন্য, আর যদি সত্যি তোমার একটু হইলেও উপকারে আসে, একটু ভাইয়াকে কমেন্ট বক্সে জানাইও যে ভাইয়া আসলেই আপনার ক্লাসটা ভালো হয়েছে। ভালো না হইলে আমার কোন জায়গায় একটু ইমপ্রুভমেন্ট আনা দরকার একটু ভাইয়াকে বলিও, কারণ আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে কোনো একটা টপিক ইজিয়েস্ট ওয়েতে বোঝানো। আর তুমি যদি মনে করো সত্যি ভালো করে বুঝে দেখো, আমার মনে হয় যে শেষ সময়ে একটা ভালো গাইডলাইন দরকার, ভালো মেন্টর দরকার, এবং সেই মেন্টরটা যদি আমি হই, আমি তোমার একদম ফুল রেসপন্সিবিলিটি নিব ইংলিশে। তো তুমি জানো আমাদের মিশন ইংলিশ অ্যাপ্লাস কোর্স আছে, তুমি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। টাকা তো জীবনে কত জায়গায় কত ভাবে নষ্ট করছো, তাই না? মাত্র 500 টাকা, এই 500 টাকা হয়তো তোমার লাইফ চেঞ্জ করতে পারে ইংলিশে। সো এই ইংলিশে 200 মার্কের একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাইলে তুমি জাস্ট এই 500 টাকা আমার বিকাশ নাম্বারে পাঠাইও, 01786178764, ওই নাম্বারে পাঠিয়ে
আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললো ভাইয়া টাকা পাঠাইছি আমাকে ভর্তি করে দেন, তখন আমি তুমি ভর্তি করে দিব। একদম A to Z যা আছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব পাওয়া যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সব ভালো থাকো সুস্থ থাকো। আর পরবর্তীতে কোন স্কুলের কোন ক্যাডেট কলেজের কোন ভালো ভালো স্কুলের টেস্ট প্রশ্ন সলভ করে দেবো একটু ভাইকে কমেন্টে জানিও। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।